হ্যাঁ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিক মতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন তো সব কিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। একটু সবাই কমেন্টে আমাকে জানান যে সব কিছু ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত। আচ্ছা, উপস্থিতি এত কম ক্লাসে সকালবেলা, বলেন। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই শুনতে পাচ্ছেন ঠিক মতো? ক্লিয়ার আছে সব কিছু? একটু কমেন্টে জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই সব কিছু ক্লিয়ার আছে ভাইয়া? একটু বলেন তো। জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, ভেরি গুড। বাকিরা কই সব? এত অল্পজন সকালবেলা। কিন্তু ইদানিং কমেন্টগুলো শো করে না আপনাদের, এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে কমেন্টগুলো শো করে না ইদানিং ক্লাসের। হ্যাঁ জি, ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আচ্ছা দাঁড়ান, আপনাদের সবাই আসুক একটু, আমি একটু সেট আপটা ঠিক করে নিই। ইদানিং ক্লাসের কমেন্টগুলো শো করে না, সব টিচারেরই একই অবস্থা, কমেন্টগুলো লেটে শো করে। এটা কেন যে হচ্ছে, একটু কমেন্ট দেখতে পাই না কেন, এটা খুব যন্ত্রণা দিচ্ছে, কমেন্ট শো করে না। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে অনেক লেটে কমেন্টগুলো আসছে, খুব লেটে, সমস্যা। হ্যাঁ, আমি শুরু করছি ক্লাস ভাইয়া, একটু ওয়েট করেন, সব কিছু একটু সেট আপ দিয়ে নিই। হ্যাঁ, ক্লাস ভাইয়া একটু ওয়েট করেন, সব কিছু একটু সেট আপ দিয়ে। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে সব কিছু আমার মনে হয় ঠিক আছে এখন। হ্যাঁ, আমার মনে হচ্ছে সব কিছু ঠিক আছে। ঠিক আছে, দেখি তাহলে আমরা হচ্ছে আজকে যেটা করব সেটা হচ্ছে পড়াশোনায় চলে যাচ্ছি আমরা। যাদের ইচ্ছা হবে সময় মতো আসবে, যাদের ইচ্ছা হবে না আসবে না। হ্যাঁ, তাহলে আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে ভাইয়া অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ। ঠিক আছে, আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ, যেটা হচ্ছে আপনাদের শর্ট সিলেবাসের বাইরে, তাই না? এটা হচ্ছে আপনাদের শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, শর্ট সিলেবাসের বাইরে। ওকে, আচ্ছা। এখন মজার বিষয় হচ্ছে কি জানেন,
মজার বিষয় হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে না, শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে, এই শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর একটা মজার বিষয় হচ্ছে খুবই অল্প সংখ্যক প্রশ্ন আমাদেরকে পড়তে হবে, পড়লে ওর মধ্যে 100% কমন আসবে। ঠিক আছে, অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাব নিকাশ থেকে আমি এই স্লাইডে যা যা প্রশ্ন আছে সেগুলোই শুধু সলভ করবেন। ওকে, এই স্লাইডে যে যে প্রশ্ন আছে, অর্থাৎ যে যে প্রশ্ন বা যে কোয়ালিটির প্রশ্ন আমি আপনাকে দেখাবো, এগুলোই জাস্ট খালি সলভ করবেন, তাহলেই হবে। তো চলেন আমরা একটু দেখে নেওয়ার ট্রাই করি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ থেকে কি কি প্রশ্ন আমাদের আসতে পারে। হ্যাঁ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ থেকে আমাদের যে যে টাইপের প্রশ্ন আসতে পারে, নাম্বার 1 হচ্ছে থিওরি আসতে পারে এখান থেকে। ঠিক আছে, আমাদের থিওরি আসতে পারে। এখন থিওরিটা আগে আসতো বেশি, এখন কম আসে। নাম্বার 2 আমাদের ম্যাথ আসবে। ঠিক আছে, ম্যাথ এখন যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে ম্যাথ আসে। ঠিক আছে, এই ম্যাথের মধ্যে আবার 3টা টাইপ আছে। কয়টা টাইপের ম্যাথ আছে ভাইয়া? 3টা টাইপ আছে। নাম্বার 1 টাইপ হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চাঁদা বাবদ আয় নির্ণয়। কি ভাইয়া? চাঁদা বাবদ আয় নির্ণয়। ঠিক আছে, চাঁদা বাবদ আয় নির্ণয়। নাম্বার 2 হচ্ছে চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়। চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়। আর নাম্বার 3 হচ্ছে মূলধন তহবিল নির্ণয়। ঠিক আছে ভাইয়া, মূলধন তহবিল নির্ণয়। এর বাইরে আমাদের পরীক্ষায় কিছু আসবে না। ঠিক আছে, এর বাইরে আমাদের পরীক্ষায় কিছু আসবে না। ঠিক আছে, তাহলে এই কয়টা জিনিসই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমরা বলি এর মধ্যে একটা, সেটা হচ্ছে এই যে এটা, চাঁদা বাবদ আয় নির্ণয়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ বিগত সালগুলোতে আমরা দেখেছি যে চাঁদা বাবদ আয় নির্ণয় থেকে ঢাবি রিটেনে প্রশ্ন এসেছে। শর্ট সিলেবাসের বাইরে যাবার পরেও ঢাবি রিটেনে যেমন গত বছর প্রশ্ন করেছে এখান থেকে। ঠিক আছে, ডিউ রিটেন প্রশ্ন করেছে, জিএসটি প্রশ্ন করেছে, ঠিক আছে, আরইউ প্রশ্ন করেছে। ওকে, তো এই 3টা ইউনিভার্সিটি বিগত 5-6 বছরের মধ্যে যে প্রশ্নগুলো করেছে সবগুলো প্রশ্নই হচ্ছে চাঁদা বাবদ আয় নির্ণয় থেকে করেছে। আর আপনার থিওরি থেকে আসছে সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গত বছর থেকে পরীক্ষা নেওয়া অফ করে দিয়েছে অ্যাকাউন্টিং এ। তার আগে এই মূলধন তহবিল নির্ণয় থেকে চট্টগ্রাম প্রশ্ন করেছে। আর টুকটাক যে থিওরি আছে থিওরিগুলো থেকে আপনাদের দেখা যাচ্ছে 2017-18 এইরকম সালগুলোতে যখন শর্ট সিলেবাস বা ফুল সিলেবাসের ব্যাপারটা ছিল না, তখন রাবি এখান থেকে প্রশ্ন করেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা সবকিছু পড়বো, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে চাঁদা বাবদ আয় নির্ণয় এটা হচ্ছে বর্তমানে শর্ট সিলেবাসের বাইরে এই টপিকটা চলে যাবার পরেও যে প্রশ্নগুলো হয়েছে সকল ইউনিভার্সিটি তারা শুধুমাত্র চাঁদা বাবদ আয় নির্ণয় থেকে প্রশ্নগুলো করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলে আসি, সেটা হচ্ছে ক্লাসে চলে আসি সরাসরি। ভাইয়া দেখেন, এখন ক্লাসে চলে আসার পরে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব নিকাশ। অব্যবসায়ী তার মানে কি? যেটা ব্যবসায়ী না। অব্যবসায়ী কথাটার অর্থ কি ভাইয়া? অব্যবসায়ী কথার অর্থ হচ্ছে যেটি কি না ভাইয়া? যেটি ব্যবসায়ী না। ঠিক আছে, যেটা ব্যবসায়ী প্রতিষ্ঠান না সেটাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে দেখি আমরা এখানে কি বলছি, আমরা দেখি। অব্যবসায়ী প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। কিসের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না ভাইয়া? মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। কেন? কারণ আমরা জানি যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। কিন্তু এটা যেহেতু অব্যবসায়ী প্রতিষ্ঠান, সেজন্য অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি না ভাইয়া? মুনাফা অর্জন না, বরং এর সাথে জড়িত পক্ষসমূহের কল্যাণ সাধনের উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত পরিচালিত হয়। অর্থাৎ এই ব্যবসার সাথে যে পক্ষগুলো জড়িত, যে মানুষগুলো জড়িত, যে বিষয়গুলো জড়িত, তাদের কল্যাণ সাধনের জন্য এটি কি হয় বলেন? এটা গঠিত ও পরিচালিত হয়। তাহলে আমাকে যদি বলে অব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, তাহলে আমি কি বলবো? এর সাথে জড়িত পক্ষসমূহের কল্যাণ সাধন করা। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। এখন দেখেন, সদস্যদের চাঁদা, ফি, দান, অনুদান ইত্যাদির মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় অর্জিত হয়। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় অর্জিতের আয়গুলো কি কি ভাইয়া? চাঁদা, তারপরে ফি,
দান, অনুদান, এই জিনিসগুলোই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় অর্জনের উপায়। কারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান তো ভাইয়া কোনো পণ্য ক্রয় বিক্রয় করবে না, সেবা ক্রয় বিক্রয় করবে না, তাহলে তার আয়গুলো কিভাবে হবে? তার আয়গুলো হবে যেমন তার সদস্যরা চাঁদা দিবে, ফি দিবে, অনুদান দিবে, এইগুলোর মাধ্যমে তাদের কি হয়? তাদের আয় অর্জিত হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে চাঁদা, এই চাঁদাটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কোনটি? আমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে তাহলে উত্তর কি হবে ভাইয়া বলেন তো? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে তার সদস্যদের চাঁদা। ঠিক আছে, এটি হচ্ছে তার আয়ের কি উৎস ভাইয়া? আয়ের প্রধান উৎস। মনে থাকবে? বলেন, সবাই বুঝতে পেরেছেন? তাহলে এটি হচ্ছে তার আয়ের কি উৎস? এটি হচ্ছে তার আয়ের প্রধান উৎস। তাহলে এই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের একটু ধারণা। এবার দেখেন আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাব। হ্যাঁ, এখান থেকে আমাদের থিওরি প্রশ্ন আসে। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাব মানে, আমরা যদি একটু বাংলা কথাই বলি, প্রাপ্তি প্রদান মানে কি? কিসের প্রাপ্তি ঘটে আর কিসের প্রদান ঘটে বলেন তো? অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদানটা শুধুমাত্র নগদ, যত প্রকার নগদ প্রাপ্তি সবগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তির দিকে বসাবো, আর যত প্রকার নগদ প্রদান অর্থাৎ নগদ টাকা প্রদান সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রদানের দিকে বসাবো। তার মানে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবকে বলতে পারি ওয়ান কাইন্ড অফ নগদান বই। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ কি বই ভাইয়া? নগদান বই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে প্রাপ্তি প্রদান হিসাবে কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় ভাইয়া? নগদ লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তাহলে নগদ লেনদেন সমূহ শ্রেণীবদ্ধ সংক্ষিপ্তকারে যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে প্রাপ্তি প্রদান হিসাব বলে। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি প্রদান হিসাবে কোন লেনদেনগুলো আসে ভাইয়া? শুধুমাত্র নগদে যে আদান প্রদান হবে সেগুলো আসবে। প্রাপ্তি প্রদান হিসাবের সমাপনীজের নির্দিষ্ট সময় শেষে হাতে নগদ ও ব্যাংক জমার পরিমাণ নির্দেশ করে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবের কি ভাইয়া? সমাপনীজের। এই সমাপনীজের দ্বারা কি বোঝায়? সমাপনীজের দ্বারা বোঝায় নির্দিষ্ট সময়ে। কখন ভাইয়া? নির্দিষ্ট সময়ে হাতে নগদ অথবা ব্যাংকে আপনার কত টাকা জমা আছে সেটি বোঝায়। প্রাপ্তি প্রদান হিসাব নগদান বইয়ের বিকল্প হিসাবে কাজ করে। তাহলে এই যে নগদান বইয়ের বিকল্প, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যে নগদান বই তৈরি করি, আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা তৈরি করব কি? প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করব। ঠিক আছে, তাহলে ভাইয়া দেখেন তো আমরা কি জানি, প্রাপ্তির চেয়ে প্রদান কি কখনো বেশি হতে পারে? পারে না। সে কারণে প্রাপ্তি প্রদান হিসাব সবসময় ডেবিট জের প্রকাশ করে। কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। যেমন নগদান বই সবসময় কি জের প্রকাশ করতো ভাইয়া? ডেবিট জের প্রকাশ করতো। যেহেতু প্রাপ্তি প্রদান হিসাবটা নগদান বইয়ের মতো, সেই কারণে প্রাপ্তি প্রদান হিসাব সবসময় কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। আর কোন জের প্রকাশ করতে পারে না ভাইয়া? প্রাপ্তি প্রদান হিসাব ক্রেডিট জের প্রকাশ করতে পারে না। যদি বলে কোন জের প্রকাশ করতে পারে না, তাহলে বলবো ক্রেডিট জের প্রকাশ করতে পারে না। মনে থাকবে ভাইয়া? তাহলে প্রাপ্তি প্রদানের যে বিষয়টা সবাইকে আমরা বুঝতে পেরেছি। বলেন যে প্রাপ্তি প্রদান হিসাব কোন জের প্রকাশ করে, প্রাপ্তি প্রদান হিসাব কোন জের প্রকাশ করতে পারে না, এই বিষয়গুলো কি আমরা সবাই ক্লিয়ার হতে পেরেছি? ইয়েস অর নো বলেন তো। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমরা যেটা জানলাম, শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ হবে, নগদ প্রাপ্তি নগদ প্রদান, আর এটি কি জের প্রকাশ করবে ভাইয়া? ডেবিট জের প্রকাশ করবে। প্রাপ্তি প্রদান হিসাবটা কেমন, কিসের মতো কাজ করে? নগদান বইয়ের বিকল্প হিসাবে কাজ করে। সবাই ক্লিয়ার? ওকে, এই কয়টা পয়েন্ট মনে রাখলেই হবে। এবার দেখেন, আমরা বিশদায় বিবরণী করেছি না? বিশদায় বিবরণী বা লাভ ক্ষতি হিসাব যেটাই বলি না কেন, বিশদায় বিবরণী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলতাম বিশদায় বিবরণী। ওকে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কি বলতাম? বিশদায় বিবরণী। কিন্তু আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে বিশদায় বিবরণী, সেটাকে বিশদায় বিবরণী না বলে আমরা কি বলবো? আয় ব্যয় বিবরণী বলবো। কি বলবো ভাইয়া? আয় ব্যয় বিবরণী বলবো। ঠিক আছে, আয় ব্যয় বিবরণী মানে কি? যে বিবরণীতে শুধুমাত্র আয় হিসাব আর ব্যয় হিসাব অন্তর্ভুক্ত হয় তাকে আমরা আয় ব্যয় হিসাব আমরা বলবো। ঠিক আছে, তাহলে দেখেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাবের অনুরূপ। তার মানে লাভ ক্ষতি হিসাবের অনুরূপ মানে কি ভাইয়া? এটা হচ্ছে বিশদায় বিবরণীর অনুরূপ।
আয় ব্যয় হিসাবের ডেবিট দিকে মুনাফা জাতীয় ব্যয় দেখানো হয়, ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয়গুলো দেখানো হয়, এবং ক্রেডিট দিকে মুনাফা জাতীয় আয় প্রদর্শন করা হয়, ঠিক আছে। আয় ব্যয় হিসাবের ক্রেডিটসের দ্বারা ব্যয় অতিরিক্ত আয় নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? এই লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন আয় ব্যয় হিসাবের ক্রেডিটসের, কিজের ভাইয়া? ক্রেডিটসের মানে কি? ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত আয় মানে কি? ব্যয় অতিরিক্ত আয় মানে ব্যয়ের চেয়ে আয় অতিরিক্ত নির্দেশ করে। আমরা কি বলতাম? ব্যয়ের থেকে অতিরিক্ত আয় হইলে আমরা লাভ বলতাম না। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান তো আমরা কি পড়লাম? অব্যবসায়ী প্রতিষ্ঠান হচ্ছে একটি অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান যার উদ্দেশ্য মুনাফা অর্জন না। যার উদ্দেশ্য কি ভাইয়া? যার উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন না। সেই কারণে ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে ব্যয় অতিরিক্ত আয় বলবো আমরা। কি বলবো? ব্যয় অতিরিক্ত আয় মানে ব্যয়ের অতিরিক্ত কি হয়েছে? আয় হয়েছে। যেহেতু বেশি কে ভাইয়া? অতিরিক্ত কে? অতিরিক্ত হচ্ছে আয়। আয় যদি অতিরিক্ত হয় তাহলে সেটি কিজের প্রকাশ করবে? আয় অতিরিক্ত হলে সেটি ক্রেডিটসের প্রকাশ করবে, ঠিক আছে ভাইয়া। এবং ডেবিটসের দ্বারা কি নির্দেশ করে? ডেবিটসের দ্বারা আয় অতিরিক্ত ব্যয় নির্দেশ করে। অতিরিক্ত কে ভাইয়া? অতিরিক্ত হচ্ছে ব্যয়। যেহেতু ব্যয় অতিরিক্ত, ব্যয় কোনজের প্রকাশ করে? ব্যয় হচ্ছে ডেবিটসের প্রকাশ করে, ঠিক আছে। তার মানে বাংলা কথায় যেটা লাভ, যেটা আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিট লাভ বা নিট ক্ষতি বলতাম, অব্যবসায়ী প্রতিষ্ঠানে আমরা তো লাভ বলতে পারবো না, কারণ এটি অলাভজনক প্রতিষ্ঠান যার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তখন এর লাভটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়, ঠিক আছে। ব্যয় অতিরিক্ত আয়। অতিরিক্ত কে ভাইয়া? অতিরিক্ত হচ্ছে আয়। আয় অতিরিক্ত মানে কিজের ভাইয়া? আয় অতিরিক্ত মানে ক্রেডিটসের। বুঝতে পেরেছি ঘটনা আমরা সবাই? বলেন তো সবাই বুঝতে পেরেছে কিনা? ব্যয় অতিরিক্ত আয় কথাটার অর্থ কি? অতিরিক্ত কে? অতিরিক্ত হচ্ছে আয়। কার তুলনায় অতিরিক্ত? অতিরিক্ত মানে বেশি। কার তুলনায়? ব্যয়ের তুলনায়। যেহেতু ব্যয়ের তুলনায় আয় বেশি তার মানে লাভ হয়েছে, তো এটাকে আমরা লাভ না বলে কি বলবো? ব্যয় অতিরিক্ত আয় বলবো। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই জিনিসটাই, ওকে। দেখেন ব্যয় অতিরিক্ত আয়ের উপর আয়কর দিতে হয় না এবং এটা সদস্যদের মধ্যে বন্টিতও হয় না। যেহেতু এর উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তাহলে কি আমরা তার উপর আয়কর দিব? আমরা কি জানি? আমরা আয়ের উপরে আয়কর দিই, তাই না ভাইয়া? আয়ের উপরে বা লাভের উপরে আয়কর দিই। তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য তো মুনাফা অর্জন নয়, তাহলে আমরা কেন আয়কর দিব? ঠিক আছে, তাহলে যেহেতু আমরা আয়কর দিতে পারবো না, সেই কারণে এটার যদি একটু আয় বেশি হয়, মানে প্রফিট যদি হয়, যেটাকে আমরা বলছি ব্যয় অতিরিক্ত আয়, তাহলে সেটি সদস্যদের মধ্যে বন্টিত হবে না। বুঝতে পেরেছেন? এগুলো একটু থিওরি দেখবেন, তাহলে দেখবেন যে মাথার মধ্যে ঢুকে যাবে। এটা আমারই কঠিন কিছু না। এই যে বাবা দেখেন, এই জায়গা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, 100% প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে। দেখেন এই জায়গা মূলধন তহবিল থেকে প্রশ্ন আসে। মূলধন তহবিল কিছুই না, আমরা কি ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন পড়েছি না? ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন যা জিনিস, অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন তহবিল সেম জিনিস, ঠিক আছে। দেখেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলে। আমরা কি পড়েছি বলেন তো? এ সমান এল প্লাস ওই পড়েছি না? এর মধ্যে মূলধন কোনটা? মূলধন মানে ওই। তা আমরা এরকম লিখেছি না, এ মাইনাস এল সমান ওই, লিখেছি তো নাকি? তার মানে এই যে দেখেন মূলধন বা মালিকানা সত্ত্ব সমান সম্পদ মাইনাস দায়। তো ওই জিনিসটাই বলছে, দেখেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের পার্থক্যকে মূলধন তহবিল বলে। পার্থক্য মানে কি? এই যে বিয়োগফল, পার্থক্য মানে কি ভাইয়া? বিয়োগফলকে মূলধন তহবিল বলে। সংক্ষেপে যদি আমরা লিখি, দেখেন মূলধন তহবিল সমান সম্পদ মাইনাস দায়। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যখন আপনাকে মূলধন তহবিল নির্ণয় করতে বলবে, আপনি কি করবেন ভাইয়া? আপনি সম্পদ থেকে দায়কে কি করে দিবেন? বাদ দিয়ে দিবেন, ঠিক আছে ভাইয়া? বলেন সবাই বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। এগুলো আহামরি কঠিন কিছু না। এখানে আমরা ছেলে মেয়েগুলো কি করি জানেন? এই চ্যাপ্টারটা আমরা ভয়ে হাতি দিই না। আমি আপনাকে 7-8টা প্রশ্ন দিব, এর মধ্যে কমন পাবেন। প্রতি বছর আমি 7-8টা প্রশ্ন দিই অব্যবসায়ী থেকে, এর মধ্যে সকল ইউনিভার্সিটিতে কমন আসে। কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে অব্যবসায়ী ভয়ে হাতি দেয় না। কেন দেয় না আমি তারও কারণ বলছি, একটু পরে ওয়েট করেন, আমি কারণ বলছি।
বিশেষ তহবিল, বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য যদি কোনো তহবিল রাখেন তাহলে তাকে আমরা বিশেষ তহবিল বলবো, ঠিক আছে? বিশেষ কোনো লক্ষ্য অর্জন বা উদ্দেশ্যের জন্য যে তহবিল গঠন করা হয় তাকে আমরা বিশেষ তহবিল বলবো। যেমন দেখেন উন্নয়ন তহবিল, কি উদ্দেশ্যে রেখেছি? উন্নয়ন করার উদ্দেশ্যে রেখেছি, তাই না ভাইয়া? পুরস্কার তহবিল, পুরস্কার দেওয়ার জন্য আমরা একটি তহবিল রেখেছি। তারপরে বলছি বৃত্তি তহবিল, কি উদ্দেশ্যে রেখেছি তহবিলটা? বৃত্তি দেওয়ার জন্য। খেলাধুলা তহবিল, কিসের জন্য রেখেছি ভাইয়া? খেলাধুলার কাজে তহবিলটা ব্যবহার করব সেজন্য। আপ্যায়ন তহবিল কেন রেখেছি ভাইয়া? আপ্যায়ন করার জন্য এই তহবিলটা আমরা তৈরি করেছি। তাহলে দেখেন বিশেষ বিশেষ কোনো কাজ, বিশেষ বিশেষ কোনো কাজ করার জন্য যদি কোনো তহবিল সৃষ্টি করা হয় তাহলে তাকে আমরা বলবো বিশেষ তহবিল। মনে থাকবে, বিশেষ বিশেষ কোনো কাজ করার জন্য যদি আমরা কোনো তহবিল কি করি? সৃষ্টি করি, তাহলে তাকে আমরা বলবো বিশেষ তহবিল। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এই হচ্ছে আমাদের ঘটনা। এখন আমরা দেখবো এখান থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছে। আজকের ক্লাস হচ্ছে খুবই শর্ট ক্লাস হবে, খুবই শর্ট ক্লাস হবে, কারণ জাস্ট টু দি পয়েন্ট কিছু জিনিস আমরা পড়বো, আমরা কোনো ক্যাচালে যাব না, ঠিক আছে? আচ্ছা দেখেন, এবং এর মধ্যে 100% কমন পড়বে, লিখে রাখেন, এই যে 100% পরীক্ষায় আসবে, ঠিক আছে? 100% পরীক্ষায় প্রশ্ন আসলে এর মধ্যে আসবে। দেখেন কি বলেছে, দেখেন আমরা এবার প্রশ্ন সলভিং এ যাই। দেখেন বলেছে নিচের কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিলের উদাহরণ নয়? বিশেষ তহবিলের উদাহরণ নয়, আমরা মাত্র পড়ে আসলাম না? তাহলে দেখেন ঢাবিতে কিন্তু এই প্রশ্নটা এসেছে ভাইয়া, নিচের কোনটি বিশেষ তহবিলের উদাহরণ নয়? উন্নয়ন তহবিল, কিসের জন্য তহবিলটা রাখছি? উন্নয়ন করার জন্য, তাহলে এটি অবশ্যই বিশেষ তহবিল। আপ্যায়ন তহবিল কেন রাখছি ভাইয়া? আপ্যায়ন করার জন্য। ভাইয়া মূলধন তহবিল, মূলধন তহবিল কি বিশেষ তহবিল? না, এটি কোনো বিশেষ তহবিল নয়, ঠিক আছে? মূলধন তো কোনো ভাইয়া কাজ না। মূলধন কি কোনো কাজ? বলেন তো, মূলধন কিন্তু কাজ না। কিন্তু এগুলো দেখেন প্রতিটা কিন্তু আলাদা আলাদা কাজ, উন্নয়ন করা, আপ্যায়ন করা। টুর্নামেন্ট তহবিল, টুর্নামেন্ট মানে বুঝেন ওই যে খেলা হয় না, খেলার টুর্নামেন্ট, ওই টুর্নামেন্টের উদ্দেশ্যের জন্য আপনি তহবিল তৈরি করছেন। বৃত্তি তহবিল, বৃত্তি দেওয়ার জন্য আপনি তহবিল তৈরি করছেন। তাহলে কোনটি নয় বলেন তো? মূলধন তহবিল হচ্ছে ভাইয়া কোনো বিশেষ তহবিল না, এটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সাধারণ তহবিল। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে নাম্বার সি। এই যে অনেকে উত্তর করে ফেলেছেন, ঠিক আছে? কারণ মূলধন কোনো কাজ না। হ্যাঁ, মূলধন হচ্ছে আমাদের কোনো কাজ না, এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই না ভাইয়া? মূলধন প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানের একটি স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে? মূলধন তো কোনো কাজ না, তাই না? তাহলে মূলধন তহবিল এটা হচ্ছে একটি সাধারণ তহবিল, এটি কোনো বিশেষ তহবিল নয়। সবাইকে ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া? বলেন। এই যে দেখেন যতটুকু পড়েছি ঢাবিতে প্রশ্ন চলে আসলো। এবার দেখেন অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধনী তহবিল বলতে কি বোঝায়? এই প্রশ্নটা ঢাবি 21-11-12-তে আসছিল, এটা আবার সব লাস্টের বার অর্থাৎ 2022-23-এ যখন চট্টগ্রামে প্রশ্ন হলো তখন এই সিইউতে এই প্রশ্নটা হুবহু চলে আসছিল, এবং আরো কিছু গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতেও আসছে। হ্যাঁ, এগুলো তোলা হয়নি। তাহলে মূলধন তহবিল বলতে কি বোঝায়? আয় ব্যয় তো হবে না, আয় ব্যয় কি হবে মূলধন তহবিলে? না। নির্দিষ্টকালের নগদ গ্রহণ পরিশোধ, এটা কি হবে? না, এটাও হবে না, ঠিক আছে? এক সেকেন্ড একটু ওয়েট করেন তো, এক সেকেন্ড একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা আবার ক্লাসে ফিরে আসি। যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে মূলধন তহবিল, তাই না? তাহলে মূলধন তহবিল মানে হচ্ছে ওই যে আমাদের মূলধন বা মালিকানা সত্ত্ব, অব্যবসায়ী প্রতিষ্ঠান, সে কারণে আমরা বলছি মূলধন তহবিল বলছি, তাই না ভাইয়া? তো এখন এই মূলধন তহবিল বলতে কি বোঝায়? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের ভুল করার সম্ভাবনা অনেক।
তাহলে মূলধন তহবিল মানে আমরা নরমালি শিখেছিলাম কি ভাইয়া, নরমালি শিখেছিলাম সম্পদ মাইনাস দায়, সম্পদ মাইনাস দায়। এখন সম্পদ মাইনাস দায় এটা কোথায় আছে দেখেন তো, গ নম্বরেও আছে সম্পদ মাইনাস দায়, ঘতেও আছে। দেখেন এই যে পার্থক্য মানে হচ্ছে মাইনাস, ওকে, এটা তো হবেই না, তাই না? এখন দেখেন গ নম্বরে বলেছে নির্দিষ্ট কালের, আর ঘ নম্বরে কি বলছে নির্দিষ্ট দিনের। পার্থক্যটা হচ্ছে ভাইয়া এখানে, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে ভাইয়া এই জায়গাতে, কাল হবে না দিন হবে। আপনি জানেন যে মূলধন তহবিল মানে কি ভাইয়া, সম্পদ মাইনাস দায়, অর্থাৎ সম্পদ ও দায়ের পার্থক্যকে আমরা মূলধন তহবিল বলবো, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া এটা নির্দিষ্ট কাল হবে না নির্দিষ্ট দিন হবে, তাই না ভাইয়া? মনে রাখবেন সম্পদ, দায় অথবা আপনার যদি মূলধন, এই তিনটা যদি নির্ণয় করতে বলে সম্পদ, দায় এবং মূলধন, তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে এই তিনটা জিনিস মানে অবভিয়াসলি একটি নির্দিষ্ট দিন বা সময় বিন্দুতে রেজাল্ট বের হবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে ভাইয়া ঘ নম্বর। আপনারা অলরেডি অনেকে ভুল উত্তর দিচ্ছেন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে সম্পদ, দায় এবং মূলধন এগুলো যদি বের করতে বলে তাহলে এগুলো একটি নির্দিষ্ট দিন বা একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য এগুলো বের হয়। কি বললাম ভাইয়া? নির্দিষ্ট দিন বা একটি নির্দিষ্ট সময় বিন্দুর জন্য এগুলো কি হয়, বের হয়। সে কারণে এটি একটি নির্দিষ্ট কি হবে, নির্দিষ্ট দিন হবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো কি হবে, বলেন সবাই কি বুঝতে পেরেছেন? বলেন সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বলেন, সবাইকে ক্লিয়ার? তাহলে কি হবে ভাইয়া বলেন তো, কি হবে বলেন? দিন হবে না কি হবে বলেন? কি হবে, দিন হবে না কাল হবে? কাল মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল, যেমন 3 মাস, 2 মাস, 1 বছর, এটাকে নির্দিষ্ট সময়কাল বলে, হ্যাঁ? আর দিন মানে যেই দিন আপনি নির্ণয় করবেন সেই দিনই। তাহলে এটা এগুলো অবশ্যই একটি দিনের রেজাল্ট বের হবে, ঠিক আছে? এগুলো কি হবে, অবশ্যই একটি নির্দিষ্ট দিনের জন্য রেজাল্ট বের হবে। সবাই বুঝতে পেরেছেন? তাহলে ভালো করে মার্ক করে রাখেন, আপনি যখন মূলধন তহবিল করবেন, হ্যাঁ, মূলধন তহবিল সমান, মূলধন তহবিল সমান এভাবে লিখে রাখেন সম্পদ মাইনাস দায়, হ্যাঁ, সম্পদ মাইনাস দায় দিয়ে ব্র্যাকেটে লিখে রাখেন একটি নির্দিষ্ট দিনের জন্য, একটি নির্দিষ্ট দিনের জন্য। কিসের জন্য ভাইয়া? নির্দিষ্ট দিনের জন্য সম্পদ মাইনাস দায়ের রেজাল্ট এটা, ঠিক আছে? সুন্দর করে নোটে লিখে রাখেন, ওকে? আই বাই সময়কাল হবে। জি, সবাই ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন পরে যাই আমরা। প্রাপ্তি প্রদান হিসাবের জের সাধারণত প্রকাশ করে কি? রাবির প্রশ্ন দেখছেন? তাহলে প্রাপ্তি প্রদান মানে কি? নগদ প্রাপ্তি প্রদান। প্রাপ্তি প্রদান মানে কি ভাইয়া? নগদ প্রাপ্তি প্রদান। তাহলে আমাকে বলেন তো প্রাপ্তি প্রদান হিসাবের জের কি প্রকাশ করে, ডেবিট না ক্রেডিট? এটার উত্তর কি হবে, কে বলতে পারে? বলেন 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 তো ভাইয়া, প্রাপ্তি প্রদানে কি হবে, ডেবিট না ক্রেডিট হবে? কে বলতে পারে? প্রাপ্তি প্রদান অবশ্যই কি জের প্রকাশ করে, ডেবিট জের প্রকাশ করে, কারণ আমরা জানি প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বেশি হতে পারে না, সে কারণে এটি অবশ্যই ডেবিট জের প্রকাশ করবে, যেটা অলরেডি আমরা পড়ে এসেছি, ওকে? এবার বলেছে একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় আয় কোনটি? ভাইয়া মুনাফা জাতীয় আয় মানে কি জানেন? যে আয়টা বছরে বারবার হয়। অনুদান, অনুদান হচ্ছে বারবার হবে না। উইলকিত ধন দৌলত এটাও বারবার হবে না। এগুলো কি আমি বোঝাচ্ছি। আজীবন সদস্যের চাঁদা এটিও হবে না। তাহলে কোনটি হবে? অর্জিত সুদ। অর্জিত সুদ মানে যে সুদটা আপনি পাবেন, সুদ আমরা প্রতি বছর পাই, সেজন্য তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে অর্জিত সুদ। যেহেতু আমি প্রতি বছর পাই, সে কারণে প্রতি বছর যেটা আমি পাই সেটা মুনাফা জাতীয় আয়। এখন দেখেন অনুদান জিনিসটা কি। অনুদান মানে হচ্ছে এককালীন একটি অর্থপ্রাপ্তি,
ঠিক আছে, এককালীন যদি আপনি কোনো বড় অঙ্কের টাকা পান তাহলে তাকে অনুদান বলা হয়। অনেকে অনুদান দেয় না, দান করে না, অনুদান করে না। তো এককালীন যদি আমি একটা বড় অঙ্কের টাকা দিই তাহলে সেটিকে আমি অনুদান বলবো। তো অনুদান কি বছরের মধ্যে আপনি বারবার মানুষ আপনাকে এত করে টাকা দিবে না সাধারণত। ঠিক আছে, এই অনুদান হচ্ছে মূলধন জাতীয়। কি জাতীয় ভাইয়া? অনুদান হচ্ছে মূলধন জাতীয় আয়। এটা হচ্ছে কি জাতীয়? মূলধন জাতীয়। ভাইয়া উইলকিত ধন দৌলত, উইলকিত ধন দৌলত মানে কি জানেন? অনেক সময় এমন হয় না যে আপনার অনেক টাকা পয়সা আছে, মারা যাওয়ার আগে বা জীবিত থাকা অবস্থায় সেটা মসজিদের নামে, ক্লাবের নামে লিখে দিয়ে যাই না? আমরা লিখে দিয়ে যাই না? সম্পত্তি, আমার সম্পত্তি লিখে দিয়ে গেলাম কাউকে, ঠিক আছে, কোনো প্রতিষ্ঠানকে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আমি আমার সম্পত্তি উইল করে গেলাম, লিখে দিয়ে গেলাম। তাহলে এইভাবে কি কোনো ব্যক্তি কি এক বছরের মধ্যে বারবার ওর সম্পত্তি আপনাকে লিখে দিবে না? এগুলো মূলধন জাতীয়। এগুলো সবগুলোই কি ভাইয়া? মূলধন জাতীয়। আজীবন সদস্যের চাঁদা। কি চাঁদা ভাইয়া? আজীবন সদস্যের চাঁদা মানে কি? মানে হচ্ছে সে একবারই চাঁদা দিবে, যার দ্বারা সারা জীবন তাকে আর কোনো চাঁদা দিতে হবে না। সে কারণে এটাকে আমরা বলছি আজীবন সদস্যের চাঁদা। সে মাত্র তার জীবনে একবারই চাঁদা দিবে, সেই চাঁদা আর তাকে কখনো দিতে হবে না। এটাকে আমরা বলছি আজীবন সদস্যের চাঁদা। আর সুদের ক্ষেত্রে আমরা যেটা বলি, ব্যাংক হচ্ছে প্রতি বছর আমাকে কি করবে? সুদ দিবে, মানে বারবার সংগঠিত হবে। আর এই সব জিনিসগুলোই বারবার হবে না, এগুলো অনিয়মিত, সাধারণত একবারই হয়ে থাকে। সবাই বুঝতে পেরেছি? বলেন তো। মসজিদে অনুদান দেওয়া হয়, মন্দিরে দেওয়া হয়। হ্যাঁ, তো মসজিদ মন্দির এগুলোই তো হচ্ছে আপনার অব্যবসায়ী প্রতিষ্ঠান না? মসজিদ কি মুনাফা অর্জন করে? মন্দির কি মুনাফা অর্জন করে? করে না। এরাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান, বুঝছেন? তো মসজিদে মন্দিরেও দেখবেন যে একটি হিসাব রাখে, কত টাকা তার আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে। মসজিদ কিসে চলে? মন্দির কিসে চলে? চাঁদাই চলে, তাই না? মসজিদে চাঁদা দিতে হয়, ওই চাঁদা দিয়ে কি হয়? সকল খরচগুলো মেটানো হয়, তাই না? এবার দেখেন, আমরা ম্যাথে চলে যাই। কি বলছে দেখেন তো? আমাকে ম্যাথে বলছে প্রারম্ভিক মূলধন তহবিল কত। প্রারম্ভিক মূলধন তহবিল কত? তাহলে প্রারম্ভিক মানে কি বলেন তো? প্রারম্ভিক মানে বছরের 1 তারিখে। কয় তারিখে? 1 তারিখে, তাই না? তাহলে দেখেন, আপনাকে 1 তারিখের মূলধন তহবিল নির্ণয় করতে বলছে। তাহলে বলেন তো, 1 তারিখ একটি নির্দিষ্ট সময়কাল না একটি দিন? কোনটা বলেন? 1 তারিখ কি কোনো নির্দিষ্ট সময়কাল না নির্দিষ্ট দিন? আমাকে এটার উত্তর করেন, বলেন। 1 তারিখ কি নির্দিষ্ট সময়কাল না নির্দিষ্ট দিন? বলেন। অব্যবসায়ীতে সুদ কিসের? হ্যাঁ, বিনিয়োগ করে টাকা জমা রাখতে পারে, ব্যাংকে টাকা জমা রেখেছে, তার বিনিময়ে সুদ পাচ্ছে। বুঝতে পেরেছেন? বলেন আমাকে। 1 তারিখ মানে নির্দিষ্ট দিন না? এই যে দেখেন, প্রারম্ভিক দিনটা কি নির্দিষ্ট না? প্রারম্ভিক মানে 1। এই যে দেখেন, তারিখটা কত? 1 তারিখ, নির্দিষ্ট দিন, তাই না? তাহলে এটা কি হচ্ছে? নির্দিষ্ট দিন হচ্ছে। 1 তারিখ মানে আমাদের নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে। ক্লিয়ার সবাই? তাহলে 1 তারিখ মানে এটাই একটি নির্দিষ্ট দিন। সকলে বুঝতে পেরেছি? বলেন। তাহলে আমাকে কি বলেছে? 1 তারিখে আমাকে বলেছে মূলধন তহবিল নির্ণয় করো। তাহলে মূলধন তহবিল মানে কি আমাকে একটু বলেন তো? মূলধন তহবিল মানে হচ্ছে সম্পদ মাইনাস দায়। মূলধন তহবিল মানে কি? মূলধন তহবিল মানে হচ্ছে আমার সম্পদ মাইনাস দায়, তাই না ভাইয়া? তাহলে সম্পদ মাইনাস দায় যদি হয়, তাহলে আমরা একটু দেখি এর মধ্যে সম্পদ আছে কি কি। নগদ টাকা একটি সম্পদ, 20,000 টাকা। অনাদায়ী চাঁদা। ভাইয়া চাঁদা কি হিসাব বলেন তো? ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় হিসাব। অনাদায়ী মানে কি ভাইয়া? অনাদায়ী মানে হচ্ছে বকেয়া। তাহলে আয় যদি বকেয়া থাকে তাহলে তাকে আমরা সম্পদ বলি। তাহলে এখানে 20,000 আর এখানে 1,000, 21,000। বিনিয়োগ একটি সম্পদ, কত? 15,000, তাহলে 36,000। যন্ত্রপাতি একটি সম্পদ, তাহলে 66,000। আসবাবপত্র একটি সম্পদ, তাহলে 86। ক্লাব ঘর, ঘর একটি অবশ্যই সম্পদ, তাহলে কত? 1,26,000। বকেয়া ভাড়া হচ্ছে দায়, তাহলে সম্পদ হয়েছে কত? 1,26,000। লিখে রাখি এ পর্যন্ত, পরে আরো থাকলে যোগ করব। বকেয়া ভাড়া হচ্ছে কি ভাইয়া? দায়। কত দায়? 2,000 টাকা। পাওনাদার একটি কি? দায়, তাহলে কত? 10,000 টাকা। অগ্রিমায়, অগ্রিমায় হচ্ছে একটি দায়, 20,000 টাকা। ঋণ হচ্ছে একটি
দায়, তাহলে 50,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে 50,000 টাকা হচ্ছে আমার দায়। তাহলে বলেন 1,26,00,000 থেকে যখন আমি 50 বাদ দিব তখন কত টাকা হয় ভাইয়া? 76,000 টাকা হয় না? 76,000 টাকা। এটি হচ্ছে আমার মূলধন তহবিলের পরিমাণ, এটি হচ্ছে আমার মূলধন তহবিলের পরিমাণ। সবাই কি বুঝতে পেরেছি বলেন তো? সবাই কি বুঝতে পেরেছি? আমাকে একটু বলেন তো। তাহলে আমার মূলধন তহবিল কত হইল? আমার মূলধন তহবিল হচ্ছে সম্পদ মাইনাস দায়। তাহলে সম্পদের পরিমাণ এখানে 1,26,000 আর দায় হচ্ছে এখানে কত? 50। তাহলে কত হইল? 76,000 টাকা আমার মূলধন তহবিল। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে মূলধন তহবিল থেকে দেখবেন বিগত সালে আপনাদের প্রশ্ন আসছে, একটা প্রশ্ন দিয়েছি, এরকম আরো বেশ কিছু প্রশ্ন আসছিল। যেটাই হোক ঘটনা হচ্ছে একই, যখন আমাকে মূলধন তহবিল বলবে আমি কি করব? আমি জাস্ট সম্পদ থেকে দায়কে কি করে দিব? বাদ দিয়ে দিব। সম্পদ থেকে দায়কে কি করব? বাদ দিয়ে দিব। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমাদের মূলধন তহবিল ডান। এবার আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে আমাকে চাঁদা বাবদ আয় নির্ণয় শিখবো। আমরা কি শিখবো? চাঁদা বাবদ আয় নির্ণয়। ঠিক আছে, আমাদের আর দুইটা জিনিস শেখা বাকি, তাহলে এই চ্যাপ্টার শেষ। ওকে, আমাদের আর মাত্র দুইটা জিনিস শেখা বাকি, তাহলে আমাদের এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমরা কি কি শিখবো দেখেন, লিখেন, হেডিং দেন, হেডিং দেন চাঁদা বাবদ আয় নির্ণয়। হেডিং দেন, লিখেন চাঁদা বাবদ আয় নির্ণয়। হেডিং দেন চাঁদা বাবদ আয় নির্ণয়। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%, 95% সম্ভাবনা এখান থেকে প্রশ্ন আসার, ঢাবি রিটেন সহ। ঠিক আছে, ঢাবি রিটেন সহ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95%। ওকে, তাহলে আমরা এখন শিখবো চাঁদা বাবদ আয় নির্ণয়। ওকে, আচ্ছা, চাঁদা বাবদ আয় নির্ণয়ের দুইটা পদ্ধতি আছে। হ্যাঁ, পদ্ধতি নাম্বার 1, হ্যাঁ পদ্ধতি 1, বা এখন এই পদ্ধতি 1-এ যখন আমরা দেখব, পদ্ধতি 1 থেকে যদিও প্রশ্ন আসে না, তবে এটা আমার কাজে লাগবে প্রশ্ন সলভ করতে। পদ্ধতি 1 হচ্ছে সদস্য সংখ্যা গুণন সদস্য প্রতি চাঁদার পরিমাণ। কি বললাম আমি ভাইয়া? সদস্য সংখ্যা গুণন সদস্য প্রতি চাঁদার পরিমাণ। ওকে, তাহলে আপনি চাঁদা বাবদ আয় পেয়ে যাবেন। ঘটনা কেমন? ধরেন প্রশ্ন হবে এরকম, দেখেন একটি ক্লাবে 500 জন সদস্য রয়েছে। কতজন ভাইয়া? 500 জন সদস্য রয়েছে। তারা প্রত্যেকে 100 টাকা করে চাঁদা পরিশোধ করে। চাঁদা বাবদ আয় কত? ঠিক আছে, দেখেন তাহলে আমি কি বলেছি ভাইয়া? তাহলে এখানে চাঁদা বাবদ আয় নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি বলেছিলাম? সদস্য সংখ্যা গুণন সদস্য প্রতি চাঁদার পরিমাণ। তাহলে সদস্য সংখ্যা কতজন বলেন? 500 জন সদস্য রয়েছে। কতজন? 500 জন। তাহলে 500 ইন্টু প্রত্যেকে কত টাকা করে দেয়? 100 টাকা করে দেয়। তাহলে 500 ইন্টু 100 কত হয় বলেন তো? 50,000 হয় না ভাইয়া? 500 ইন্টু 100 কি 50,000 না? তাহলে চাঁদা আয়ের পরিমাণ কত? চাঁদা আয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। ঘটনা বুঝছেন? চাঁদা আয়ের পরিমাণ কত ভাইয়া? 50,000 টাকা। সবাই কি বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয়ের পরিমাণ। এটাই হচ্ছে আমাদের কি? চাঁদা বাবদ আয়ের পরিমাণ। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো আমাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের চাঁদা বাবদ আয়ের পরিমাণ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের পদ্ধতি 1। আর পদ্ধতি 2 হচ্ছে যেটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, পদ্ধতি 2। পদ্ধতি 2 আপনাদের বাসায় যদি কোনো বই থাকে তাহলে সে বইতে দেখবেন এমন একটা সূত্র লেখা
যে সূত্র দেখলে আপনি পাগল হয়ে যাবেন, কিন্তু আমি আপনাকে শেখাবো কোনো সূত্র ছাড়া, আমি আপনাকে শেখাবো কোনো প্রকার সূত্র মুখস্থ ছাড়া। বইতে দেখবেন যে চাঁদা প্রাপ্তি মাইনাস বিগত অগ্রিম প্লাস বিগত বকেয়া, বিগত তারপরে চলতি অগ্রিম মাইনাস চলতি বকেয়া ইত্যাদি দিয়ে আপনার মাথাকে খারাপ করে দিবে, ঠিক আছে? তো মাথা খারাপ না, আমি যে কথাটা বলছি সেটা একটু সুস্থ মস্তিষ্কে একটু মাথায় রাখেন, তাহলে আপনি পারবেন, ঠিক আছে? পদ্ধতি টু লিখেন, নোট লেন, পদ্ধতি টু লিখেন, চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়। কি বললাম? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়, এখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে? চাঁদা প্রাপ্তি থেকে, আমি কি বললাম? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়। কোথায় থেকে ভাইয়া বলেন তো? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়। এটার অর্থ কি জানেন? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়, এটার অর্থ হচ্ছে প্রশ্নে আপনার চাঁদা প্রাপ্তির টাকা দেয়া থাকবে, আপনাকে চাঁদা আয় কত সেটি নির্ণয় করতে বলবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়, এটির অর্থ হচ্ছে প্রশ্নে কিসের টাকা দেয়া থাকবে? প্রশ্নে আপনার চাঁদা প্রাপ্তির টাকা দেয়া থাকবে, দিয়ে আপনাকে বলবে চাঁদা বাবদ আয় কত। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে বলেন তো। বই সামনে বছর পাবেন, ঠিক আছে? এই সূত্র বই থেকে পড়লে আগে যা পড়েছি সবই ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন কি বলেছে, চাঁদা প্রাপ্তি, তাই না? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয় মানে হচ্ছে প্রশ্নে চাঁদা প্রাপ্তির টাকা দেয়া থাকবে, সেখান থেকে চাঁদা আয় নির্ণয় করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা, বুঝতে পেরেছেন? বই তো লিখলে লিখাই যায়, বুঝছেন? সবই আছে, বই লিখলে লিখাই যায়, কিন্তু মার্কেটে যে বই অলরেডি আছে, যে কোয়ালিটির বই অলরেডি আছে, সে বই যদি একটা কপি পেস্ট করে যদি বের করে দিই, তাহলে কি কোনো লাভ হইল বলেন তো? মার্কেটে যে বই আছে সেটাই বের করলাম, করলে যেহেতু আমাকে একটা স্টুডেন্ট সংখ্যা ফলো করে বই কিনবে, ওই একই জিনিস দেখবেন মার্কেটে যতগুলো বই আছে দেখবেন ওই একই জিনিসই আছে প্রতিটা বইয়ে। সব বইয়ের সিস্টেম প্রেজেন্টেশন থেকে শুরু করে মানে 19-20 ব্যাপার, হ্যাঁ, কিন্তু কিছু কিছু বই দেখবেন একই বই, মানে সব বই একই মার্কেটে যা আছে। তো সেই বই যদি বের করি তাহলে কি লাভ আছে কোনো? বলেন। আবার সেম কোয়ালিটিরই যদি বই বের করি তাহলে লাভ নাই। তাহলে এমন কিছু করতে হবে যেগুলো ওগুলো হচ্ছে বেটার, ওগুলো হচ্ছে ডিফারেন্ট, ওগুলো হচ্ছে ইজি, তাই না? ওগুলো হচ্ছে প্রেজেন্টেশন ইজি, বইয়ের সাজানো ইজি, ব্যাখ্যা ইজি, তাই বের করতে হবে। তাহলে না নতুন প্রোডাক্ট বাজারে আসলে ভালো করবে, তাই না? তো যে জিনিস অলরেডি আছে সেই জিনিস তো মানুষ খাবে না, দরকার নাই তো ওই বইয়ের। দরকার আছে? দরকার নাই, কোনোই দরকার নাই, খালি জাস্ট সময় নষ্ট। তো এমন কিছু করতে হবে যেটা ডিফারেন্ট, যেটা সকলের জন্য নতুন কিছু নিয়ে আসে, সেরকম জিনিস নিয়ে আসতে হবে, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে পদ্ধতিটু কি? চাঁদা প্রাপ্তি থেকে আমরা কি করব? চাঁদা আয় নির্ণয় করব, ওকে? তো এটার দেখবেন বইতে একটা বিশাল সূত্র লেখা আছে, আমরা ওই বিশাল সূত্রে যাব না, খালি বাংলায় একটা কথা লিখেন, হ্যাঁ, বাংলায় একটা কথাই লিখেন, সেটা হচ্ছে বর্তমান বছর সংশ্লিষ্ট হলে যোগ, বর্তমান বছর সংশ্লিষ্ট না হলে বিয়োগ। কি বললাম? বর্তমান বছরের সাথে সম্পর্কিত, বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ। কি বললাম? বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ, আর বর্তমান বছরের সাথে সম্পর্কিত না হলে বিয়োগ। না হলে কি বলেছি ভাইয়া? বিয়োগ। তাহলে মেন পয়েন্ট দেখেন, বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ, বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে কি? যোগ, বর্তমান বছরের সাথে সম্পর্কিত না হলে বিয়োগ। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ, বর্তমান বছরের সাথে সম্পর্কিত না হলে বিয়োগ। সবাই বুঝতে পেরেছেন? তাহলে আমরা চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয় করতে পারবো। ক্লিয়ার?
সবাই কি ক্লিয়ার? মনে থাকবে না ভাইয়া? চাঁদা বাবদ আয় নির্ণয় কোথায় থেকে? চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয় কি করব? বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ, বর্তমান বছরের সাথে সম্পর্কিত না হলে বিয়োগ। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে এবার আমরা চলে যাই। হ্যাঁ, প্রশ্ন দেখি। দেখেন প্রশ্নে আমাকে কি বলেছে, দেখেন ঢাবি 18-19-এ, গুচ্ছ 21-22-এ, ঢাবি 7 কলেজে প্রশ্নটা আসছে। আপনাকে কি বলেছে দেখেন, আপনাকে বলেছে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে। তাহলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে মানে কি ভাইয়া? চাঁদা আয় নির্ণয় করতে বলেছে। কি বলেছে? চাঁদা আয় নির্ণয় করতে বলেছে, তাই না? এখন চাঁদা আয় নির্ণয় তো আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে সদস্য সংখ্যা গুণন চাঁদার পরিমাণ। তো এখানে কি সদস্য সংখ্যা চাঁদার পরিমাণ আছে? নাই। এখানে কি দেয়া আছে ভাইয়া? চাঁদা প্রাপ্তি দেয়া আছে। কি বলেছে? চাঁদা প্রাপ্তি দেয়া আছে। তার মানে কি আমরা এই যে চাঁদা প্রাপ্তি থেকে এবার চাঁদা আয় নির্ণয় করব। তাহলে এটা আমরা কি শিখেছিলাম? সুন্দর করে আমরা চাঁদা প্রাপ্তি যেটা দেয়া আছে কত টাকা? 20,000 টাকা, এটা আগে লিখে নিব। ঠিক আছে, চাঁদা প্রাপ্তি 20,000 টাকা আমরা লিখে নিব। লিখেছি ভাইয়া? এখন আমরা সূত্র পড়েছিলাম কি, বর্তমান বছরের সাথে সম্পর্কিত হলে যোগ আর না হলে বিয়োগ। দেখি তো ভাইয়া কি বলছে। তার মধ্যে বিগত বছরের, বিগত বছর মানে কি ভাইয়া বর্তমান বছর? না, বিগত বছর মানে এই বছরের সাথে সম্পর্কিত না। তাহলে এই বছরের সাথে সম্পর্কিত না হলে কি করব? বিয়োগ করব। 4,000 করলাম, থাকে কত? 16,000। ওকে ভাইয়া, পরে যাই। আগামী বছরের 2500, কোন বছর? আগামী বছর। ভাইয়া আগামী বছর মানে কি বর্তমান বছরের সাথে সম্পর্কিত না, আগামী বছর, এই বছরের সাথে না। তাহলে কি করব? বিয়োগ করব। কত? 2500। তাহলে থাকে কত ভাইয়া? 13,500 হইল। চলতি বছরের বকেয়া কত? 5,500। কোন বছর বলেছে ভাইয়া? চলতি বছর। চলতি বছর মানে কি বর্তমান বছর। তাহলে কত ভাইয়া? 5,500। বর্তমান বছর হইলে কি করব? যোগ করব। তাহলে কত দেখেন? 18 আর 1-এ 19,000। আর কি কিছু আছে ভাইয়া? দেখেন আর কিচ্ছু নাই। তাহলে উত্তর দুনিয়া যদি উল্টেও যায় তাহলে উত্তর 19,000 টাকাই হবে। বুঝতে পেরেছেন? এই যে দেখেন 19,000 উত্তর হয়ে গেল। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বলেন। সবাই কি ক্লিয়ার? বলেন। সবাই কি ঘটনা বুঝছেন আমার? সবাই কি আমার ঘটনা বুঝছেন? প্রাপ্তি থেকে আমি কি করব? বর্তমান বছরের সাথে যদি সম্পর্কিত হয় যোগ করব, না হলে বিয়োগ। দেখেন তার মধ্যে বিগত বছরের, কোন বছরের? বিগত বছরের 4,000। বিগত মানে কি বর্তমান বছরে না, সে কারণে বিয়োগ। আগামী বছরের 2500, আগামী মানে কি বর্তমান বছর না, সেজন্য বিয়োগ। চলতি বছরের বকেয়া, কোন বছর ভাইয়া? চলতি বছর। তার মানে এই যে বর্তমান বছরের সাথে সম্পর্কিত, সে কারণে যোগ। শেষ। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আপনি বইয়ে পড়তে যান, দেখবেন যে পাগলা হয়ে পড়ে থাকবেন। বুঝছেন? পাগল হয়ে পড়ে থাকবেন। এটা আপনি বইয়ের খালি সূত্র দেখেন যে চাঁদা প্রাপ্তি থেকে চাঁদা আয় নির্ণয়, যত বিখ্যাত অখ্যাত বই আছে একই জিনিস লেখা আছে, খালি দেখেন, মাথা খারাপ হয়ে পড়ে থাকবেন। ওকে, এবার দেখেন, এই কারণে অব্যবসায়ী কেউ শিখতে পারে না। বললাম না, অব্যবসায়ী কিন্তু একই প্রশ্ন বারবার আসে, কিন্তু এই যে সূত্রগুলো যে কঠিন করে লিখেছে এই কারণে অব্যবসায়ী কেউ শিখতে পারে না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। এখন একটা জিনিস আমাকে বলেন তো ভাইয়া, আপনাকে যদি কেউ বলে চলতি অগ্রিম, কি বলেছে? চলতি অগ্রিম। ভাইয়া চলতি অগ্রিম মানে কি বলেন তো? চলতি বছরের অগ্রিম মানে এই টাকাটা কি এই বছরের সাথে সম্পর্কিত না সামনে বছর? বলেন তো। চলতি অগ্রিম, চলতি অগ্রিম মানে কি? অগ্রিম মানে সামনের বছরের টাকা যদি আগেই দিয়ে দিই, তাহলে চলতি অগ্রিম মানে কি বর্তমান বছর বোঝাবে না পরের বছর বোঝাবে? আমাকে এটা একটু বলেন তো ভাইয়া দেখি। আপনাকে বলেছে চলতি অগ্রিম, চলতি অগ্রিম মানে কি? এটাই দ্বারা কি বর্তমান বছর বোঝাবে না সামনের বছর বোঝাবে? বলেন তো। এটা দ্বারা সামনের বছর বোঝাবে না ভাইয়া? সামনে বছর বোঝাবে না? বলেন এটা দ্বারা কোন বছর বোঝাবে? সামনের বছর বোঝাবে। তাহলে চলতি অগ্রিম মানে এটা কিন্তু বর্তমান বছরের সাথে সম্পর্কিত নয়। তাহলে চলতি অগ্রিম থাকলে আমরা কি করব? বিয়োগ করব। আবার দেখেন আরেকটা জিনিস, আপনাকে যদি বলে বিগত অগ্রিম, কি বলেছে ভাইয়া? বিগত অগ্রিম। বিগত অগ্রিম কথাটার অর্থ কি বলেন তো? বিগত অগ্রিম, বিগত মানে অগ্রিম মানে কি? গত বছরের অগ্রিম। তাহলে গত বছরে যদি অগ্রিম হয়ে যায় তাহলে এই টাকাটা কি বর্তমান বছরের টাকা না ভাইয়া? বলেন তো।
এই টাকাটা কি বর্তমান বছরের না, তার মানে বিগত অগ্রিম মানে এটি বর্তমান বছরের সাথে সম্পর্কিত, সেজন্য এটাকে কি করব যোগ করব ভাইয়া। এই দুইটা জিনিস কি বুঝতে পেরেছেন বলেন তো আমাকে? চলতি অগ্রিম, তাই না ভাইয়া? চলতি অগ্রিম, চলতি মানে এই যে রানিং বছর, চলতি এটা তো রানিং বছর তাই না, 2024। তাহলে 2024-এ যদি আমি অগ্রিম দিই তাহলে তাকে আমি চলতি অগ্রিম বলবো। তাহলে বলেন তো 2024 সালে যে আমি অগ্রিম টাকা দিচ্ছি, টাকাটা কি আমি 24 সালের জন্য দিচ্ছি না 25 সালের জন্য দিচ্ছি? অগ্রিম মানে কিন্তু এটা এই বছরের জন্য দিচ্ছি না, কোন বছরের জন্য দিচ্ছি? সামনে বছরের জন্য। তার মানে এই টাকাটা হচ্ছে সামনে বছরের সাথে সম্পর্কিত। সামনে বছরের সাথে সম্পর্কিত মানে কি বর্তমান বছরের সাথে সম্পর্কিত নয়, তাহলে কি করব বিয়োগ করব। আবার যদি বলে বিগত অগ্রিম, বিগত অগ্রিম মানে কি 2023 সালে অগ্রিম দেয়া হয়েছে, তাহলে 23 সালে অগ্রিম মানে কি এটি অবশ্যই 24 সালের টাকা, তার মানে বর্তমান বছরের সাথে সম্পর্কিত, তাহলে সেটাকে কি করব যোগ করব। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া বলেন তো? কনসেপ্ট কি ক্লিয়ার? হ্যাঁ আরেকবার কষ্ট করে বোঝাই দেওয়া হয়েছে, শোনেন। সবাই কি বুঝতে পেরেছেন? দেখেন চলতি অগ্রিম, চলতি অগ্রিম মানে হচ্ছে 2024 সালে টাকা আমি দিয়েছি। অগ্রিম মানে কি? অগ্রিম মানে সামনের বছরের জন্য দেয়া হয়, তাই না? এটা হচ্ছে চলতি বছর, যে বছরটা রানিং সেই বছরে আমি অগ্রিম দিচ্ছি। অগ্রিম মানে আগেই দিচ্ছি। আগেই দিচ্ছি মানে কি 25 সালের টাকা আগে দিচ্ছি। তাহলে বলেন তো এই টাকাটা কি 24 সালের সাথে সম্পর্কিত না 25 সালের সাথে? ভাইয়া 25 সালের সাথে সম্পর্কিত। তাহলে আমি কি বলেছি 25 সাল কি বর্তমান বছর না, এটি হচ্ছে সামনে বছর। তাহলে সামনে বছরের সাথে সম্পর্কিত হলে কি বিয়োগ। আবার বলেছে বিগত অগ্রিম, বিগত অগ্রিম মানে কি 23 সাল, 23 সাল হচ্ছে বিগত। তাহলে 23 সালে যদি আমি অগ্রিম দিই, 23 সালে যদি আমি আগেই টাকা দিই, তার মানে কিসের আগে টাকা দিয়েছিলাম ভাইয়া, কিসের জন্য? 24 সালের জন্য। তার মানে 24 সাল কি বর্তমান বছর না? 24 সাল কি বর্তমান বছর না? তাহলে সেটা আমি কি করব যোগ করব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। এবার কি বুঝতে পেরেছেন যাদের প্রবলেম ছিল? তো এটা হচ্ছে দিলে দিতে পারে, হ্যাঁ নরমালি এই জিনিসটাকে এইভাবেই প্রকাশ করে। দেখেন বিগত বছরের, এই যে অগ্রিম বকেয়া কিছু বলেন, জাস্ট বলেছে বিগত, বিগত বছরের বিয়োগ আগামী বছরের, আগামী বছরের মানে কি ভাইয়া বিয়োগ এ বছরের না। চলতি বছরে বকেয়া, বকেয়া নিয়ে কোনো ঘটনা নাই ভাইয়া, বকেয়া মানে চলতি বকেয়া মানেই আমি কি করব যোগ করব, এটা বর্তমান বছরের সাথে সম্পর্কিত। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে যদি চলতি বকেয়া না বলে যদি বলতো চলতি অগ্রিম, তাহলে চলতি অগ্রিম মানে কিন্তু এই টাকাটা এই বছরের না, তখন আমি তাকে কি করতাম বিয়োগ করতাম। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। ওকে, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ পরেরটা আবার দেখি, দেখেন পরেরটা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, সেম প্রশ্ন। দেখেন কি বলেছে, এই যে দেখেন চাঁদা প্রাপ্তি দেয়া আছে কত টাকা, 60,000 টাকা প্রাপ্তি দেয়া আছে। এর মধ্যে বিগত বছরের 5,000 টাকা, কোন বছর বিগত, বিগত বছরের সাথে হইলে মাইনাস থাকে কত 55 হইল। আগামী বছরের 7,500, আগামী বছরের, এটা কি এই বছরের না, কোন বছরের আগামী বছরের। ওকে তাহলে আমি বাদ দিব, তাহলে কত থাকে বলেন 47,500। ওকে চলতি বছরের অনাদায়ী, অনাদায়ী মানে বকেয়া, চলতি বছরের, কোন বছরের চলতি বছরের, কত চলতি বছর মানে যোগ করব কত টাকা 9,000 টাকা। তাহলে কত হয় বলেন 56,500 টাকা। কত টাকা 56,500 টাকা। তাহলে উত্তর কত 56,500 আছে না অপশনে? এই যে দেখেন অপশনে আছে কত 56,500 টাকা। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? পরে দেখি, দেখেন এই যে দেখেন কবি নজরুল একটা প্রশ্ন দিয়েছে, সেখানে কি বলেছে সদস্য সংখ্যা দিয়েছে কিন্তু এবার, হ্যাঁ এবং জনপ্রতি চাঁদা দেয়া আছে। তার মানে আমরা 1 নম্বর সূত্র পড়েছিলাম না, আমি কি করব 500 গুণন 10, তাই না? সদস্য সংখ্যাকে আমরা কি করব জনপ্রতি চাঁদা দিয়ে আমি গুণ করে দেব। তাহলে উত্তর কত হবে 5,000 টাকা। আমার কি হবে ভাইয়া কত টাকা আয় ব্যয় হিসাবে দেখাতে হবে, মানে চাঁদা আয় নির্ণয় করতে বলেছে। তাহলে আমার চাঁদা আয় কত হবে ভাইয়া, চাঁদা আয় হবে আমার 5,000 টাকা। সবাই বুঝতে পেরেছি ভাইয়া বলেন তো? সবাই বুঝতে পেরেছি? এই হচ্ছে ঘটনা। কিন্তু এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নে একটা জিনিস দেখেন, প্রাপ্ত চাঁদার পরিমাণও দিয়েছে, অর্থাৎ চাঁদা প্রাপ্তিও দেয়া আছে। তাহলে আপনি প্রাপ্তি থেকেও চাইলে নির্ণয় করতে পারবেন 6,000 টাকা। ইহাতে বিগত বছরের 500 টাকা আছে, কোন বছরের বিগত বছরের। তাহলে বিগত বছর মানে এই বছরের সাথে না, বিয়োগ করব।
অগ্রিম প্রাপ্ত, অগ্রিম পেয়েছেন, অগ্রিম প্রাপ্ত মানে কি? এটা কি এ বছরের না সামনে বছরের? অগ্রিম প্রাপ্ত মানে সামনে বছরের। তাহলে সামনে বছর মানে কি এ বছরের সাথে সম্পর্কিত না, সেটাও বিয়োগ করব। করলে কত বের হচ্ছে দেখেন তো, 5,000 টাকাই বের হচ্ছে। তো যেভাবেই করেন না কেন উত্তর একই আসবে, ঠিক আছে? যেভাবেই করেন না কেন উত্তর কিন্তু ভাইয়া একই আসবে। সবাই কি বুঝছেন বলেন? সবাই কি বুঝছেন? ইয়েস অর নো বলেন তো ভাইয়া। আচ্ছা, নেক্সটে যাই। দেখেন ঢাবি লিখিততে আসছে 22-23 মানে গত বছর। ঢাবি লিখিত 22-23 আসছে কিন্তু মানে গত বছরের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, দুইটা মেথডেই করা যাবে, রাইট। ঢাবি লিখিততে আসছে গত বছর। দেখেন তো ভাইয়া, আপনারাই সলভ করেন, এটা আমি করব না। এটা ঢাবি লিখিতর প্রশ্ন, এটা আপনারা সলভ করেন। 20 সেকেন্ডে সলভ করবেন, 20 সেকেন্ডে। দেখি কার মাথায় কি আছে। দেখেন চাঁদা প্রাপ্তি দেয়া আছে, বলেছে চাঁদা বাবদ কত টাকা দেখাইতে হবে, তার মানে চাঁদাই নির্ণয় করতে বলেছে, এটা আপনারা সলভ করবেন। দেখি ঢাবি লিখিততে আসছে, এটা আপনারা সলভ করবেন। এটা আপনারা সলভ করবেন। দেখি এটা আপনারা সলভ করেন, তারপরে একটা কথা বলবো, এটা আপনারা সলভ করে উত্তর দেন সবাই। দেখি বলেন। ইথার বলছে 43, শাকির হোসেন বলছে 43। অন্য স্যারের পড়া না বুঝলে তো প্রবলেম। অ্যাকাউন্টিং অন্য স্যারের পড়া না বুঝেন প্রবলেম নাই, কিন্তু অন্য যদি বাংলা ইংলিশ স্যারেরও যদি পড়া না বুঝেন তাহলে তো আবার প্রবলেম। সবাই বলছে 43,000। সাদ্দামও বলছে 43, ইমামুল হোসেন বলছে 43, অনামিকা শীল বলছে 43, আদিব বলছে 43, শাহনাজ বেগম বলছে 43, স্বাগতামণি বলছে 43,000, তাসফিয়া জাহান পৃথা বলছে 43, তোয়াইলিবুর রহমান বলছে 43, শিমুল বলছে 43, সাইফুর রহমান সাইফ 43, শাহনাজ বেগম 43, সাদিয়া আফরিন সাবা 43, মোহাম্মদ বলছে 43। ওকে, হিসাব বিজ্ঞান খালি। তো হিসাব বিজ্ঞান আমার ক্লাস করলে অন্য স্যারের ক্লাস করতে হয়, সেটাই তো বুঝি না। হিসাব বিজ্ঞান আমার ক্লাস করলে অন্য স্যারের ক্লাস করতে হয় বলেন? বরঞ্চ অন্য স্যারের ক্লাস করে এসে অ্যাকাউন্টিং ক্লাস করে প্রতিদিন। ইউটিউবে ঢুকলে দেখতে পাবেন প্রতিদিন হাজারো রিকোয়েস্ট আসে শুধুমাত্র অ্যাকাউন্টিং এর কোর্স নামান। হ্যাঁ, অ্যাকাউন্টিং এর কোর্স নামাইলে হয়তো সব আছে কি স্টুডেন্ট আসতো শুধু অ্যাকাউন্টিং পড়তেই, তারপরে অন্য অন্য স্যারের ক্লাস করতে হয় বলেন? তাহলে দেখেন, তাহলে আমরা দেখি উত্তর কত হয়। কত উত্তর কি মিলেছে? উত্তর কি মিলেছে বলেন? উত্তর মিলেছে না ভাইয়া? উত্তর মিললো না বলেন? উত্তর কি মিলেছে? হ্যাঁ, উত্তর অবশ্যই মিলবে। হ্যাঁ, উত্তর অবশ্যই মিলেছে। দেখছেন? তাহলে উত্তর কিন্তু ভাইয়া অবশ্যই মিলেছে। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন ছেলে মেয়ে ভাইয়া রিটেন ক্লাস করে মাথা খারাপ করে দেয়। রিটেনের স্পেশাল কিছু ক্লাস হবে, কিন্তু একটা জিনিস কি আপনারা খেয়াল করেন কি করেন না আমি জানি না, সেটা হচ্ছে আমি যখন প্রতিটা টপিক পড়াই সেই টপিকের সাথে বিগত সালের রিটেনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে সলভ করাই। সেটা কি আপনারা খেয়াল করেন বলেন তো? বলেন তো ভাইয়া। আমি রিটেনের সাথে যখন আমরা প্রশ্ন করাই, দেখেন প্রতিটা চ্যাপ্টারে যদি না বিশ্বাস হয় বিগত 3টা ক্লাসেরই পিডিএফ খুলবেন, বা এর আগে যত ক্লাস নিয়ে আপনি দেখবেন যে আমি এমসিকিউ এর পাশাপাশি দেখবেন রিটেন প্রশ্নও কিন্তু আমি সলভ করাই। এটা কি খেয়াল করেন বলেন তো? আমি কিন্তু রিটেন প্রশ্ন আমি কিন্তু সলভ করাই। তাহলে এখানে একটা জিনিস, প্রথম প্রশ্ন হচ্ছে রিটেন কিন্তু আপনাদের এর সাথে সাথে আমি পড়াই দিচ্ছি। এবং দ্বিতীয় যে অবজারভেশন ভাইয়া, দেখেন তো এই যে ধরেন এটা থেকে ধরেন রিটেনে এই প্রশ্নটা আসছে। এখন আমাকে বলেন তো রিটেনে যে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা কি এমসিকিউতে আসছিল না? এই প্রশ্নটাই কি এমসিকিউতে আসছিল না? এই যে দেখেন এটার আর এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? প্রাপ্তি দেয়া আছে, আপনাকে বলেছে আয় কত, প্রাপ্তি দেয়া আছে, আপনাকে বলেছে আয় কত,
প্রাপ্তি দেয়া আছে, আপনাকে বলেছে আই কত রিটেনে। ভাইয়া তাহলে এখান থেকে কি একটা জিনিস বুঝতে পারছেন, এমসিকিউতে যা আসে সেটাই রিটেনে আসে। এটা সকল ক্ষেত্রে ভাইয়া, এমসিকিউতে যা আসে সেই জিনিসটাই ভাইয়া রিটেনে আসছে। কিন্তু সমস্যা কি, রিটেনে আপনার কি নাই, অপশন নাই। রিটেনে কি থাকে না, অপশন নাই। তাছাড়া দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে ঘটনা কি হচ্ছে ভাইয়া, ঘটনা কিচ্ছু না, ঘটনা হচ্ছে যে প্রশ্নগুলো আমরা এমসিকিউ এর জন্য পড়ছি সেই প্রশ্নগুলো আমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তাই আসে প্রতিবার। রিটেনের জন্য আলাদা কোনো প্রশ্ন হয় না, প্রশ্ন তো ভাই একই হয়, প্রশ্ন তো একই হয়, তাই না, প্রশ্ন তো একই হয়। তাহলে এই হচ্ছে আমার পার্থক্যটা, সবাই কি বুঝছেন? আমাদের পার্থক্যটা হচ্ছে এখানেই। সবাই কি বুঝতে পেরেছেন? পার্থক্যটা তো ভাইয়া এখানেই। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার বিষয়। তারপরেও যেহেতু রিটেন আছে, রিটেনের উপরে স্পেশালি আমি ক্লাস রেখেছি, স্পেশাল শুধু রিটেনই পড়ানো হবে। হ্যাঁ, স্পেশাল ক্লাস এবং প্রবলেম সলভিং, এবং আপনাদেরকে সলভ করার জন্য আমি বাসায় শিট দিয়ে দেবো, ঠিক আছে, রিটেনের জন্য। তো সেটা নিয়ে প্যারা নেবেন না। একটা কথা বলি, কখন কি ক্লাস হবে না হবে, এই হবে সেই হবে, এগুলো নিয়ে প্যারা নেবেন না। যেভাবে আগাচ্ছি আপনারা খালি পড়াশোনা করতে থাকেন, গেল। তাহলে আমরা শিখলাম, তাই না ভাইয়া? এবার আমরা শিখবো, দেখেন এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তাহলে দেখেন কি কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম কি কি, আমরা এখান থেকে থিওরি পড়ে ফেলেছি। প্রথমে আমরা দেখেন থিওরি পড়ে ফেলেছি। ম্যাথ হচ্ছে তিন টাইপের ম্যাথের মধ্যে চাঁদা বাবদ আয় নির্ণয় করা শিখে গেলাম, মূলধন তহবিল নির্ণয় করা শিখেছি। এখন আমার বাকি আছে কি, চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়। চাঁদা বাবদ কি নির্ণয় ভাইয়া, প্রাপ্তি নির্ণয়। তাহলে এখন আমার কাজ হবে চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয় করা। কি কাজ হবে ভাইয়া, চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়। তাহলে লিখেন চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়, এটা আবার কেমনে করব? এখন সমস্যা কি জানেন, চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয়। এখন সমস্যা হচ্ছে আপনি চাঁদা বাবদ আয়ের সূত্র মুখস্থ করেছেন। ধরেন চাঁদা বাবদ আয়ের একটা সূত্র আছে, বইতে দেখবেন একটা সূত্র আছে, যত বিখ্যাত টিচার বাংলাদেশের অ্যাকাউন্টিং এর ওই সূত্র দিয়ে আপনাকে সলভ করায়, যত বিখ্যাত, সেটা চট্টগ্রাম অঞ্চলের বিখ্যাত টিচার হোক আর সারা বাংলাদেশ অঞ্চলের বিখ্যাত টিচার হোক, দেখবেন ওই সূত্রটা দিয়ে আপনাকে সলভ করাবে যে সূত্র মুখস্থ করো, মান বসাও, তাহলে হয়ে গেল। এটা আবার কি বোঝার আছে, এভাবে আয়টা হবে। তো আয়ের সূত্র আপনি মুখস্থ করলেন, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন প্রাপ্তি নির্ণয় করতে আসবেন তখন দেখবেন আরো একটা সূত্র, ওই সূত্রটারই বিপরীত আরেকটা সূত্র আপনাকে মুখস্থ করতে হয়। তখনই আপনার মাথাটা পাগলা হয়ে যাবে। যারা সেকেন্ড টাইমার আছে তারা আমার কথাগুলো রিলেট করতে পারছেন, আর যারা কোচিং এ ক্লাস করছেন তারাও আমার কথাগুলো রিলেট করতে পারবেন। আর তাও যদি রিলেট না করতে পারেন তাহলে বই খুলে যা সূত্র দুইটা একবার এক পলক দেখবেন, দেখলেই রিলেট করতে পারবেন যে আপনার জন্য আমি কতটা ইজি করে দিয়েছি। বুঝতে পেরেছেন? এখন দেখেন, চাঁদা বাবদ আমরা এখন কি নির্ণয় করব, প্রাপ্তি নির্ণয় করব, ঠিক আছে, চাঁদা বাবদ প্রাপ্তি নির্ণয় করব। এখন চাঁদা বাবদ যে আমরা প্রাপ্তি নির্ণয় করব সেটা কই থেকে, চাঁদা আয় থেকে। কই থেকে ভাইয়া, চাঁদা আয় থেকে। চাঁদা আয় থেকে আমরা কি করব, চাঁদা প্রাপ্তি নির্ণয় করা শিখব। এটার অর্থ কি জানেন, এটার অর্থ হচ্ছে আমার প্রশ্নে চাঁদা আয় দেয়া থাকবে। কি দেয়া থাকবে, চাঁদা আয় দেয়া থাকবে, আমাকে কি নির্ণয় করতে হবে, চাঁদা প্রাপ্তি নির্ণয় করতে হবে। আমার কি দেয়া থাকবে ভাইয়া বলেন, আমাদের কি দেয়া থাকবে, আমাদের দেয়া থাকবে, আমার দেয়া থাকবে হচ্ছে চাঁদা আয়, আমরা নির্ণয় করব চাঁদা প্রাপ্তি, ঠিক আছে। তাহলে এটা আমরা কেমনে নির্ণয় করব, জাস্ট ফলো কমন সেন্স। দেখেন বর্তমান বছরে পাইলেই যোগ, ঠিক আছে, বর্তমান বছরে পেলেই যোগ করব, ঠিক আছে। বর্তমান বছরে প্রাপ্তি হইলেই যোগ, কি বললাম, বর্তমান বছরে প্রাপ্তি হলেই যোগ। কেন, কারণ আমরা প্রাপ্তি নির্ণয় করছি। কি নির্ণয় করছি, প্রাপ্তি নির্ণয় করছি, আমরা প্রাপ্তি নির্ণয় করছি। যেহেতু আমরা প্রাপ্তি নির্ণয় করছি সেজন্য বর্তমান বছরে প্রাপ্তি হলেই কি করব, যোগ করব। আর বর্তমান বছরে প্রাপ্তি না হলে কি করব, বিয়োগ করব। বর্তমান বছরে প্রাপ্তি না হলেই বিয়োগ, প্রাপ্তি না হলেই বিয়োগ, ঠিক আছে। বর্তমান বছরে প্রাপ্তি হইলেই যোগ, বর্তমান বছরে প্রাপ্তি না হইলেই বিয়োগ। ওকে, প্রাপ্তি কেন ভাইয়া, কারণ আমরা প্রাপ্তি নির্ণয় করছি। তাহলে প্রাপ্তি যদি আমি নির্ণয় করি তাহলে বর্তমান বছরে প্রাপ্তি হইলেই তো আমি যোগ করব, আর যেটা বর্তমান বছরে প্রাপ্তি হবে না সেটা আমি কি করব ভাইয়া, বিয়োগ করব। খেলা শেষ, বোঝা গেছে?
সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? তাহলে বর্তমান বছরের প্রাপ্তি হইলেই আমরা কি করব? যোগ করব, আর বর্তমান বছরে প্রাপ্তি না হইলেই বিয়োগ করব। তাহলে আমরা কি পেয়ে যাব? চাঁদা বাবদ প্রাপ্তি আমরা নির্ণয় করা শিখে যাব। ওকে, আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা প্রশ্ন সলভে চলে যাই। দেখেন, ঢাবিতে আসা প্রশ্ন, এটাও ঢাবিতে আসছে, কিন্তু প্রাপ্তিটা আগে আসতো খুব, এখন কম আসে, এখন খালি চাঁদায় আসে। তার মানে এটা উড়াই দেওয়া যাবে না যে আসবে না, ঠিক আছে? কারণ আমরা দেখেছি একটা জিনিস, কি দেখেছি জানেন? ঢাবি 5-6 সালের প্রশ্ন, ঢাবি 5-6 সালের প্রশ্ন 23-24 আসছে। ধরেন ঢাবি 5-6 সালের একটা প্রশ্ন কততে আসছে? 23-24 আসছে, বুঝছেন? আবার 22-23 আসছে। আবার মজার বিষয় হচ্ছে ঢাবির একটা 95-96 সালের একটা প্রশ্ন, ওই প্রশ্নটা আবার রাবি হচ্ছে 2023-24 সালে দিয়ে দিয়েছে। আবার আরো একটা মজার প্রশ্ন, গত বছর উৎপাদন ব্যয় থেকে একটা প্রশ্ন আসছিল, ওই প্রশ্নটা আবার রাবির হচ্ছে 6-7 সালের প্রশ্ন, ওই প্রশ্ন আবার ঢাবি হচ্ছে আপনার 22-23 সালে দিয়ে দিয়েছিল। তো কোনো প্রশ্নই অগুরুত্বপূর্ণ না, যেগুলো বিগততে আসছে এবং ইম্পর্টেন্ট আসার মতো সবগুলোই সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, অ্যাপেক্স ক্লাবের 3000 জন সদস্য আছে যারা বাৎসরিক 200 টাকা করে চাঁদা দিয়ে থাকেন। তাহলে দেখেন, আমরা চাঁদা আয় পাবো না, চাঁদা আয় আমরা পাবো না, তাহলে বলেন তো, তাহলে চাঁদা আয়টা নির্ণয় করে ফেলি। কয়জন সদস্য আছে? 3000 জন। প্রত্যেকে কত করে দেয় ভাইয়া? 200 করে দেয়। তাহলে চাঁদা আয়ের 1 নম্বরে যে সূত্রটা আমি লিখেছিলাম, সেটা দিয়ে আমরা কি চাঁদা আয়ের পরিমাণ পাবো না? 3 দুগুণে 6, তাহলে কত? 6 লক্ষ টাকা। এটা কি আমরা বুঝতে পেরেছি? এটা কি আমরা বুঝতে পেরেছি? বলেন, এটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? তাহলে চাঁদা আয় কত ভাইয়া? 6 লাখ টাকা। এখন আপনাকে কি বলেছে দেখেন তো, আপনাকে বলেছে 2006 সালে, 2006 সালে চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যায়। চাঁদা বাবদ কি বলেছে? কত লক্ষ টাকা পাওয়া যায়। পাওয়া যায় মানে কি বলেন তো? চাঁদা বাবদ প্রাপ্তি জিজ্ঞাসা করেছে, তাই না ভাইয়া? পাওয়া যায় মানে কি? চাঁদা বাবদ কি নির্ণয় করতে বলেছে? চাঁদা বাবদ আপনাকে প্রাপ্তি নির্ণয় করতে বলেছে। এতটুকু কি বুঝছেন? 2006 সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া যায় মানে চাঁদা প্রাপ্তি নির্ণয় করতে বলেছে। আর এই যে সদস্য সংখ্যা দেয়া আছে, প্রতিজন 200 টাকা করে দেয়, তার মানে এটা কি দেয়া আছে ভাইয়া? এটা চাঁদা আয় দেয়া আছে। তো চাঁদা আয় আমরা এই যে নির্ণয় করে ফেললাম। এখন আপনাকে কত টাকা পাওয়া যায় মানে চাঁদা বাবদ প্রাপ্তি জিজ্ঞাসা করছে ভাইয়া। কত সালে প্রাপ্তি জিজ্ঞাসা করছে? 2006 সালে। তাহলে আমার সূত্র কি ছিল? 6 সালে পেলেই যোগ, 6 সালে না পেলেই বিয়োগ। 6 সালে পেলেই যোগ, 6 সালে না পেলেই বিয়োগ। তাহলে অঙ্ক করা শুরু করি। দেখেন, যখন 300 জন সদস্য 2005 সালে অগ্রিম চাঁদা দিয়েছিল, কত সালে দিয়েছিল ভাইয়া? কত সালে দিয়েছিল? 5 সালে দিয়েছিল। কত সালে দিয়েছিল? 5 সালে দিয়েছিল। 5 সালে দিয়েছিল মানে কি 6 সালে কি আমি পেয়েছি? দিয়েছিল কোন সালে? 5 সালে দিয়েছিল। তার মানে আমি ওটি 5 সালেই পেয়েছি, 6 সালে তো পাইনি ভাইয়া। তাহলে 6 সালে না পেলে কি বলেছি আমি? বিয়োগ করব। কত ভাইয়া বলেন তো? 300 জন। 300 জন চাঁদা কত করে? প্রতিজনের 200 টাকা করে। তাহলে 300 × 2 কত হয়? 60,000 টাকা। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কত থাকে? 5,40,000। ওকে, গেল। 600 জন সদস্য 2007 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। ভাইয়া 7 সালের অগ্রিম দেয়া মানে কি? টাকাটা কবে পেয়েছি আমি বলেন তো? 600 জন সদস্য 7 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। 7 সালের চাঁদা অগ্রিম দেয়া মানে কি? 6 সালে পেয়েছি আমি। 6 সালে পেয়েছি বলেই তো সেটাকে আমি 7 সালের অগ্রিম বলছি, তাই না ভাইয়া? 6 সালের পেয়েছি বলেই তো 7 সালে অগ্রিম বলছি। কি বলছে দেখেন তো, 600 জন সদস্য 7 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। অগ্রিম দিয়েছে, অগ্রিম দিয়েছে মানে আমি পেয়েছি কবে বলেন তো? অগ্রিম দিয়েছে মানে আমি পেয়েছি কবে? 7 সালের জন্য যদি অগ্রিম দেয়, তাহলে এটা আমি 6 সালে পেয়েছি না? কয় সালে পেয়েছি ভাইয়া? 6 সালে পেয়েছি। নির্ণয় করতে বলেছে কয় সালের প্রাপ্তি? 6 সালের প্রাপ্তি। তার মানে 6 সালে পেলেই কি করব আমি? যোগ করব। কতজন ভাইয়া? 600 জন। কত করে? 200 করে। তাহলে 6 দুগুণে 12, 1,20,000 টাকা আমরা কি করব ভাইয়া? যোগ করব। তাহলে কত হয়? 6,60,000 টাকা। এরপরে বলেছে 200 জন সদস্য
6 সালের চাঁদা পরিশোধ করেনি। কয় সালে পরিশোধ করেনি? 6 সালের চাঁদা পরিশোধ করেনি, মানে 6 সালের চাঁদা আপনি পাননি। না পাইলে কি ভাইয়া? বিয়োগ। কতজন? 200 জন, তাই না? কত করে? 200 টাকা করে। তার মানে কত টাকা? 40,000 টাকা। তাহলে কত হয়? 6,20,000 টাকা। কত? 6,20,000 টাকা। এখন চাঁদা বাবদ কত লক্ষ টাকা পাওয়া যাবে? কত লক্ষ বলেছে না? তার মানে 6,20,000 টাকা। এটাকে লক্ষ দিয়ে ভাগ করলে 6.20 লক্ষ হবে। 6.20 লক্ষ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে আমাদের ঘটনা। ঠিক আছে, এটা আমি আবারও আপনাদেরকে বলি। হ্যাঁ, দেখেন, অ্যাপেক্স ক্লাব 3,000 জন কত করে দিয়েছে? প্রত্যেকে 200 করে। তার মানে এটা আমার চাঁদা বাবদ আয় কত টাকা? 6 লাখ টাকা। হইল? এখন কি বলেছে? 300 জন সদস্য 5 সালে অগ্রিম দিয়েছে। কত সালে দিয়েছে? 5 সালে। আমাকে জিজ্ঞাসা করেছে 6 সালের প্রাপ্তি নির্ণয় করতে। টাকা দিয়েছে 5 সালে। 5 সালে দিয়েছে মানে কি? 5 সালে পেয়েছি, 6 সালে আমি পাইনি। তো না পাইলে কি? বিয়োগ। 300 গুণন 200 কত টাকা? 60,000 টাকা। কত হবে? 5,40,000। হইল? এরপরে আসি আমরা, কি বলেছে? 600 জন সদস্য 7 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। ভাই, 7 সালের চাঁদা দিক আর 100 সালের চাঁদা দিক, আমি দেখব পেয়েছি কবে টাকাটা। 7 সালের অগ্রিম দিয়েছে মানে কি? চাঁদাটা আমি 6 সালে পেয়েছি, তো বর্তমান বছরে পেলেই কি করব? যোগ করব। তাহলে 600 গুণন 200 কত হবে? 1,20,000। তাহলে কত হবে? 6,60,000। ওকে, এবার আসি, 200 জন সদস্য 6 সালের চাঁদা পরিশোধ করেনি। কয় সালে পরিশোধ করেনি? 6 সালে। নির্ণয় করতে বলেছে কোন সালে? 6 সালে। তাহলে করেনি মানে কি? পাইনি। তার মানে মাইনাস কতজন? 200 জন। তাহলে 200 গুণন 200 কত ভাইয়া? 40,000। তাহলে কত হবে? 6,20,000। 6,20,000 মানে কি? আপনাকে কত লক্ষ টাকা পাওয়া যায়, তার মানে এটাকে লক্ষ দিয়ে ভাগ দিবেন। লক্ষ দিয়ে ভাগ দিলে 6.20 হবে। বুঝতে পেরেছেন? আরেকবার বুঝাই দিয়েছি। এতক্ষণ আপনি বুঝে গেছেন, যে কমেন্ট করেছেন। পায়েল বিশ্বাস, বুঝতে পেরেছেন? পায়েল বিশ্বাস অলরেডি 2 বার বোঝানো হয়েছে, এবারে নিশ্চয়ই আশা করি বুঝছেন। হ্যাঁ, প্রাপ্তি মানে আমি দেখব বর্তমান বছরে পাইলেই যোগ, না পাইলেই বিয়োগ। বর্তমান বছরে পাইলেই যোগ, না পাইলেই বিয়োগ। বর্তমান বছরে পাইলেই যোগ, না পাইলেই বিয়োগ। ঠিক আছে? লক্ষ দিয়ে কিভাবে স্যার? লক্ষ দিয়ে ভাগ কিভাবে স্যার? 6,20,000-কে 1 লক্ষ দিয়ে ভাগ করেন। 6,20,000-কে 1 লক্ষ দিয়ে ভাগ করেন তো। কত আসে? 3 শূন্য কাটেন, কেটেছেন, এটা কাটেন, এটা কাটেন, কেটেছেন। এবার আপনি 10 দিয়ে 62-কে ভাগ করেন। কত হয়? 10 দিয়ে 62-কে ভাগ করলে কত? 6 10-এ 60 থাকে কত? 2 থাকে না? যাই না তো, একটা দশমিক নেন। দশমিক নেওয়ার ফলে এখানে শূন্য আসলো। 10 দুগুণে 20 হইল 6.2 লক্ষ। 2 মানে কি? এই 2 মানে এই পাশে 1000টা শূন্য দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? আরেকটা সমাধান করি, তাহলে বুঝতে পারবেন। চাঁদা বাবদ এই 2007 হইলে কি অগ্রিমটা বিয়োগ যাইতো? চাঁদা বাবদ এই 2007 হইলে কি অগ্রিমটা বিয়োগ যাইতো? চাঁদা বাবদ প্রাপ্তি হইলে বর্তমানে নগদ টাকা প্রাপ্ত হইলে যোগ করব। হ্যাঁ হ্যাঁ, এইরকম মোহাম্মদ মাহিন, এইরকম। হ্যাঁ, আমি তো বলেছি রে ভাই, প্রাপ্তি হইলেই, যেই সালের প্রাপ্তি নির্ণয় করতে বলবে সেই সালে টাকা পাইলেই যোগ করবেন। টাকা যে বছরের মনে সেই বছরের হোক। প্রাপ্তি মানে কি? পাইলেই যোগ। যে বছরের প্রাপ্তি নির্ণয় করতে বলেছে, কোন বছরের প্রাপ্তি? 6 সালের প্রাপ্তি নির্ণয় করতে বলেছে। তার মানে 6 সালে আপনার হাতে টাকা আসলেই যোগ করবেন, সেটা যত সালেরই টাকা হোক না কেন। ওকে? আর চাঁদা আয় কি বলেছি আমি? আয়টা বলেছি যেই বছরের আয় নির্ণয় করতে বলবে সেখানে প্রাপ্তিটা মুখ্য না, সেখানে আপনাকে দেখতে হবে ওই বছরের সাথে সম্পর্কিত কিনা, মানে টাকাটা ওই বছরের কিনা। টাকাটা যদি ওই বছরের হয়, ওই বছরের সাথে সম্পর্কিত হয়, তাহলে যোগ, না হইলে বিয়োগ। বুঝতে পেরেছেন? আরেকবার রিভিউ দিন, তাহলে হয়ে যাবে। পরে আরেকটা সলভ করি, দেখি। এখানে কি বলেছে? XYZ ক্লাবের 500 জন সদস্য আছে যারা বার্ষিক 200 টাকা করে চাঁদা দিয়ে থাকে। তাহলে 500 জন 200 টাকা করে চাঁদা দেয়, তাহলে কত হবে বলেন তো?
500 জন যদি 200 টাকা করে চাঁদা দেয় তাহলে আমাদের হবে 1 লক্ষ টাকা, রাইট? তাহলে আমাদের হবে 1 লক্ষ টাকা। এটা কি বের হলো? চাঁদা আয় বের হলো। রাবিতা আসছে এই প্রশ্নটা, ঠিক আছে? এখন আপনাকে জিজ্ঞাসা করছি কি বলেন, 2007 সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া গেছে? পাওয়া গেছে মানে কি? প্রাপ্তি। তার মানে কত সালে? 7 সালে। তার মানে 7 সালে যদি আপনি টাকা পান তাহলে যোগ, না পাইলে বিয়োগ। ওকে, দেখি 50 জন সদস্য 2006 সালে 7 সালের অগ্রিম দিয়েছিল। টাকাটা দিয়েছিল কয় সালে ভাইয়া? 6 সালে দিয়েছিল। কোন সালের টাকা? 7 সালের টাকা। ভাই কোন সালের টাকা এটা দেখার দরকার নাই, আমি দেখব কত সালে দিয়েছিল। 2006 সালে দিয়েছিল। কয় সালে দিয়েছিল? 6 সালে দিয়েছিল। আমি কি 6 সালের কি প্রাপ্তি নির্ণয় করছি? আমি নির্ণয় করছি 7 সালের প্রাপ্তি। তার মানে এটি বর্তমান বছরের সাথে সম্পর্কিত নয়। তার মানে কি করব? বিয়োগ করব। কতজন? 50 জন। কত করে? 200 করে। তাহলে হয় 10,000। তাহলে থাকে কত? 90,000। বুঝছেন? 30 জন সদস্য 6 সালের চাঁদা 7 সালে পরিশোধ করে। কত সালে পরিশোধ করেছে? 7 সালে পরিশোধ করেছে। ভাই 6 হোক, 100 হোক, 200 হোক, যেই সালের মনে সেই সালের হোক না কেন, আমি দেখব টাকাটার আদান প্রদান হয়েছে কবে? 7 সালে পরিশোধ করেছে। কত সালে? 7 সালে পরিশোধ করেছে। তাহলে পরিশোধ করেছে 7 সালে। তার মানে সদস্য যদি 7 সালে পরিশোধ করে তার মানে 7 সালে আমি পেয়েছি। নির্ণয় করতে বলেছে 7 সালের, তার মানে এই বছরের সাথে সম্পর্কিত, মানে এটাকে কি করব? এই বছরের প্রাপ্তি যোগ করব। কত করে? 30 জন সদস্য 200 করে। তাহলে কত? 6,000। তাহলে এখানে কত হইল? 96,000। 40 জন সদস্য 8 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। ভাইয়া দেখেন তো, 40 জন সদস্য 8 সালের চাঁদা অগ্রিম দিয়েছে। ভাইয়া 8 সালের জন্য যদি অগ্রিম দেয় তাহলে টাকাটা দিয়েছে কয় সালে বলেন তো? 7 সালে দিয়েছে না? 2007 সালে যদি দেয় তাহলেই তো সেটা 8 সালের জন্য অগ্রিম হবে। তার মানে আমি পেয়েছি কবে? আমি পেয়েছি ভাইয়া 7 সালে। কোন সালে পেয়েছি? 7 সালে পেয়েছি। তার মানে যেহেতু 7 সালে পেয়েছি, 7 সালের প্রাপ্তি নির্ণয় করতে বলেছে, তাহলে যোগ করতে হবে 40 গুণন 200। তাহলে কত? 8,000 টাকা। তাহলে কত হবে? 1,04,000 হইল। 60 জন সদস্য 2007 সালের চাঁদা পরিশোধ করেনি। কয় সালে পরিশোধ করেনি? 7 সালের চাঁদা পরিশোধ করেনি। তার মানে আমি 7 সালে পাইনি। তাহলে মাইনাস করব। কতজন? কতজন? 60 জন, তাই না? তাহলে 60 গুণন 200 কত হয়? 12,000 হয় না? 12,000 হয়। তাহলে কত হয় বলেন তো? 1,04,000 থেকে 12 বাদ দিলে কত থাকে? 92,000 হয় না? 92 হয় না? তাহলে আমাদের চাঁদা বাবদ প্রাপ্তি কত? 92,000 টাকা। বুঝছেন? সবাই বুঝছেন? সবাই বুঝছেন কি না বলেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, খুব মজায় আছেন না? আগে ঘুমাইলেন আবার পরে উঠলেন ঘুম থেকে, তাহলে কেমনে হবে বলেন? আর এই যে সকাল 7টা থেকে উঠে শুরু করেছি মনে করেন। সবাইকে ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার? ঘটনা প্রাপ্তি, প্রাপ্তি চাঁদা বাবদ প্রাপ্তি। ভাইয়া প্রাপ্তি মানে যেই বছরে নির্ণয় করতে বলছে 7 সালে নির্ণয় করতে বলছে, তার মানে 7 সালে যদি আমি টাকা পাই তাহলেই যোগ, না পাইলেই বিয়োগ। এখন কোন বছরের টাকা পাচ্ছি সেটা আমার দেখার বিষয় না, আমি পাচ্ছি কিনা সেটা দেখার বিষয়। বোঝা গেছে? বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। ওকে, তাহলে প্রাপ্তি এবং আয় এই দুইটা জিনিসই বেশি ইম্পর্টেন্ট। সেই সাথে ম্যাথ হচ্ছে এখানে 3টা। একটা হচ্ছে আয় নির্ণয়, প্রাপ্তি নির্ণয়, আর মূলধন তহবিল নির্ণয়। কি নির্ণয়? এই 3টাই ম্যাথ। আর খুচরা খাসরি যা আমি থিওরি পড়াইছি এর বাইরে কিছু পড়া লাগবে না। এটি তো একদম সহজ জিনিস, কঠিন কিছু পড়ান? আচ্ছা কঠিন কি পড়বেন বলেন? আমি সহজই পড়াই অ্যাকাউন্টিং, বুঝছেন? অ্যাকাউন্টিং সবই সহজ পড়াই, কঠিন কিছুই খুঁজে পাই না। বুঝছেন স্যার? তাহলে এই হচ্ছে ঘটনা।
তাহলে সবাই কি বুঝতে পেরেছি বলেন এ পর্যন্ত? তাহলে আমাদের জাস্ট এই 3 প্রকার প্রশ্নই আমার পড়া লাগবে। তার মধ্যে চাঁদা আইটা ভাইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর ডিইউ রিটেন এমসিকিউ অ্যান্ড আদার ইউনিভার্সিটি। ওকে, সবাইকে ক্লিয়ার বলেন? সবাই কি বুঝতে পেরেছেন বলেন? তাহলে এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমরা এই জিনিসগুলো পড়লেই হবে, ঠিক আছে? এই জিনিসগুলো পড়লেই হবে, এর বাইরে বেশি মাতাব্বরি করার আপাতত দরকার নাই। স্লাইডে যা আছে এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করবেন। ওকে, এই যে স্লাইডে যে রিলেটেড আমি প্রশ্ন দিয়েছি এই রিলেটেড প্রশ্ন আপনি যা পাবেন সব সলভ করবেন, ঠিক আছে? এর বাইরে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নাই, ঠিক আছে? কারণ এর বাইরে মাথা ঘামাইলে লাভ নাই কোনো, কারণ ওগুলো আসবে না, আসার সম্ভাবনা নাই। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? আমি এক লাইনে পড়াই, আপনারা প্রশ্ন সলভ করেন অন্য লাইনে, এত প্যারা নেওয়ার তো দরকার নাই মাথায়, ঠিক আছে? আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, রিস্কটা তো আমি নিচ্ছি, তাই না? সব কিছু পড়লেও তো অ্যাকচুয়ালি অনেক কিছু পড়া যায়, আরও, কিন্তু সব পড়া তো আসবে না। অ্যাডমিশন টাইম আপনাকে বুঝতে হবে যে লিমিটেড টাইম, এই লিমিটেড টাইমে কি পড়তে হবে এটা বুঝতে পারাও এটাও একটা পরীক্ষা, এটাও একটা প্রস্তুতি। তো সেই জিনিসটা আপনাকে আমি তৈরি করে দিয়ে আমি জাস্ট বলি যে এই লাইনের প্রশ্নগুলোই সমাধান করবেন। পোলাপান কি প্রশ্ন কি না প্রশ্ন বের করে নিয়ে আসে, যেগুলো কখনো এই যুগে প্রশ্ন আসার সম্ভাবনাই নাই, ওগুলো নিয়ে মাথা খারাপ করে দেয়। তার মানে আপনি কি পারছেন, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওটা নিয়ে আপনাকে বেশি ব্যস্ত থাকতে হবে, যে জিনিসগুলো আসবে ওটা নিয়ে ব্যস্ত থাকতে হবে। ওটা নিয়ে ব্যস্ত না থেকে আপনি অযথা জিনিস নিয়ে মাথা খারাপ করে দিচ্ছেন, তাহলে কি হইলো বলেন তো? যে জায়গাটা বেশি ইম্পর্টেন্ট ওই ইম্পর্টেন্সের জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন, যে জায়গাতে গুরুত্ব দিতে হবে গুরুত্বের জায়গা থেকে আপনি সরে যাচ্ছেন, অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আপনি বেশি মাথা ঘামিয়ে ফেলছেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাই না? হাসনাত ভাইয়ের বিয়াতে 1,80,000 টাকার র্যাডো ওয়াজ দেওয়ার আশ্বাস দিলেন রিয়াদ ভাই, এটি কোনো লেনদেন না ভাই। আশ্বাস কেন? নিজেই কোনোদিন পড়বো না, মানে পড়ার তৌফিক দেয়নি। আপনারা বড়লোক মানুষ, বইয়ের রাইটার, তারপরে কোচিংয়ের হেড অফ বাংলা, প্রখ্যাত দেশ বরেণ্য বাংলা শিক্ষক, প্রাইভেট ব্যাচ, তারপরে পাবলিক ব্যাচ, মানে বিশাল সব দিক থেকে আয়ের উৎস। আর আমরা তো একটু ছোটখাটো মানুষ, কেবল উঠছি, তাই না? গাছের তলায়, আর আপনারা গাছের একেবারে চূড়াই, বুঝেননি? তো এগুলো কি বলেন স্যার, বলেন? সবাই কি বুঝছেন? তাহলে এই জায়গাতে এই জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো এটা বোঝার ট্রাই করবে। হ্যাঁ, আপনারা হাসনাত স্যার কিন্তু বিবিএর স্টুডেন্ট, হ্যাঁ, তো সেও কিন্তু পারে, বাংলাও পারে আবার এও পারে, কিন্তু আমরা হচ্ছে বিবিএর পিওর স্টুডেন্ট, কিন্তু আমরা হচ্ছে অ্যাকাউন্টিংই পারি, বাংলা ইংলিশ কিছু পারি না, এই হচ্ছে পার্থক্য। তো এই জায়গাটা ভাইয়া মনে রাখবেন, যেহেতু অব্যবসায়ী আমাদের শর্ট সিলেবাসে ছিল না, জাস্ট আমি 3টা পয়েন্ট বলেছি, 3 টাইপের ম্যাথ দেখাইছি আর থিওরি দেখাইছি। এর বাইরে যে 8টা থেকে 10টা প্রশ্ন আমি প্রতি বছর দিই, সে অনেক দীর্ঘদিন থেকে এগুলোই আসে, এর বাইরে কিচ্ছু আসে না, ঠিক আছে? তো এগুলোতে ফোকাস করেন, যা বললাম সেটাই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এর বাইরে বিয়ে তো হবেই না, এত টাকা কামাইলে বিয়ে করার সময় আছে বলেন? যে এত টাকা কামাই তার কি বিয়ে করার সময় আছে? এটা তো খুবই জেনারেল না, বলেন? তাহলে এই জিনিসগুলো ভাইয়া সুন্দর করে দেখে আসবেন সবাই, এই জিনিসগুলো প্র্যাকটিস করেন, এই জিনিসগুলো আয়ত্ত করেন, কারণ এর বাইরে আসবে না, ঠিক আছে? এর বাইরে যদি আসে ফাইনাল সাজেশনে আমি ইনক্লুড করে দেবো এবং সলভ করাই দেবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে মাথা খারাপ করবেন না। ওকে ভাইয়া, তো ঠিক আছে, আজকে এখানেই থাকেন সবাই, ভালো থাকেন আজকে এখানে। কালকে আবার ক্লাস আছে, ঠিক আছে? কালকে আবারও ক্লাস আছে। কালকে মনে হয় কয়টায় ক্লাস দিয়েছে? কালকে মনে হয় দিয়েছে সন্ধ্যা 6:30। কালকে আবার 6:30 অ্যাকাউন্টিং ক্লাস আছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। শেষ করলাম।